হাতটা দুটো পিছনে দেখা, ঠ্যাংটা এরকম ভাবে দেখা, আর মুখ থেকে লাল ঝরছে। হঠাৎ করে মুখ থেকে রক্ত বেরোতে শুরু করলো, ভারী গলায় তোমার সঙ্গে কথা বলছে। এই ভয়ানক জিনিস। চোখ পুরো লাল, চোখ না পুরো লাল হয়ে রয়েছে। ভয়ানক জিনিস। তার আগে ওই মেয়ের সঙ্গে কেউ গায়ের জোরে পারছে না। এই সময়টা এমন কয়েকদিন ধরে চলছে যেখানে আমরা হাতে আইফোন নিয়ে আছি একটা, আবার কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি গ্যাসের জন্য। আমাদের বাস্তুটা এখন কিরকম হচ্ছে, মানে ইন্ডিয়ার বাস্তুটা এখন কি হচ্ছে? শুধু কেটে দাও লিঙ্কটা, পাইপ লাইনটা যেই কেটে দিয়েছে ওর উপর হুইপ করা বন্ধ হয়ে গেছে। যেই হুইপ ওর রিলিজ হয়ে গেছে, হুইপ করা বন্ধ হয়েছে ওর উপরে চালনাটা বন্ধ হয়েছে। ও তখন বলতে শুরু করেছে যে এবার আমাকে ছাড়ো, আমি বেরোতে চাই। আমার এই আমি চা পাতা সিদ্ধ কিন্তু করে না, আলু সিদ্ধ, পটল সিদ্ধ, ওরকমই একটা কিছু সিদ্ধ, সবার মতন তারাপীঠ মায়াং সিদ্ধ 100% হয় না। কেউ বলল না, হয় শুনেছি, সব জায়গায় হয়। যে কোনো জায়গায় ট্রানজিট করা যায়। মেডিটেলিজেন থেকে আমি দেবপ্রতিম। আজকে অশোক মহারাজ আমাদের পুরনো অতিথি, যার সাথে অনেক আড্ডা, অনেক পডকাস্ট দেখেছেন, যারা তন্ত্র সাধনা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আজকেও সেই সব জিনিস নিয়েই আলোচনা হবে, যেটা সবকিছুর মিক্সচার, কিন্তু এটা অশোক মহারাজের জীবনের কথা। সত্যটা ভয়ঙ্কর। আচ্ছা মহারাজ, এই ঘটনাটা কোন বয়সে বা কোথায় হয়েছিল? আপনার জীবনে ঘটেছে তো? এই ঘটনাটা আপনার জীবনের কোন বয়সে হয়েছে? একদম এটা ঠিক তোমাকে ওইভাবে তো বলা মুশকিল যে বয়স কত ছিল, কিন্তু তখন আমি যৌবনকালে, আজকে তো বৃদ্ধকাল, বুড়ো হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। তো তখনকার যে সময়টা ছিল, সেই সময় অশোক মহারাজকে অনেকে ওই অশোক দা বলতো, অশোক বলতো। তখন আমি মোটামুটি ওই 26-27 বছরের এরকম আশপাশেই চলছে। অনেক ছোট। তন্ত্রের দুনিয়া তখনও আমি পুরনো, কিন্তু বয়স অনুসারে তো মাঠে ঘাটে খেলার বয়স আর হাত ধরে ঘোরার বয়স। সেই বয়সেই তন্ত্র প্র্যাকটিস করেছি, ছোটবেলা থেকেই প্র্যাকটিস করছি। সেই সময় গুরুর সাথে সাথে যাতায়াত, সেই সময় ক্রিয়া করা, লোকের কাজ করা, সেই সময়ের এই ঘটনাটা। তো এই ঘটনাটা একটু অন্যরকম। এই এত ছোটবেলার ঘটনা কেন তুলে আনা, এর একটা বড় কারণ আছে। মানে এর আগে আমি যতগুলো ঘটনাই তুলেছি, ছোটবেলার ঘটনা ছিল, অবশ্যই আমার তন্ত্র সাধনার ঘটনা ছিল। যতগুলো আমরা অনুষ্ঠান করেছি, আমার যারা ভিউয়ার্স আছে, সব থেকে বড় জিনিস হচ্ছে আমার ভিউয়ার্সরা সাধনা পছন্দ করে বেশি। হ্যাঁ, আমার কাছে ওরা বারবার সাধনা চায়। একটা সময় দেখো, সবাইকে হার্ট করতে চায় না, কিন্তু একটা সময় সাধনা তো শেষ হবে। আমি তো সাধনার যত সাধনা আছে সব করে বসে আছি, এরকম তো নয়। হ্যাঁ, আমার সাধনাও তো একটা জায়গায় গিয়ে শেষ হবে। সেই কারণে অনেক দিন যেন সবার সাথে আড্ডা মারতে পারি, সেই হিসেবেই সাধনার মাঝখানে মাঝখানে, বা এখন ঘটনার মাঝখানে সাধনাকে আনা। আগে সাধনার মাঝখানে ঘটনা আসতো, এখন ঘটনার মাঝখানে মাঝখানে সাধনা আসবে। যে সাধনাগুলো আমি সবাইকে বলে এসেছি যে আমি করেছি, আমি তার বেশিরভাগ সাধনা অনেকের কাছে তুলে ধরেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে, আমাদের আড্ডা করে। সেই সাধনাগুলো ছাড়াও আমার কিছু তন্ত্রোক্ত জীবন রয়েছে, যেখানে আমি বহু বান মারা রোগীকে ঠিক করেছি, বহু সাধনা দিয়ে, ভাঙা ঘরকে জড়িয়েছি। সাধনা এত পপুলারিটি পাওয়ার কারণটা হচ্ছে কি, অনেক কিছু ডিটেল ইনফরমেশন থাকে। দেখো, তুমি যখন রান্না করবে, এবং রান্নাটা তুমি যখন নিত্য করবে, বা রান্নাটায় যখন তুমি অধীরত, বা সেই অধীরত্বের হাসিলটা করবে, তখন
তুমি অনায়াসে চোখ বুজে প্রত্যেকটা ডিটেলস বলতে পারবে। এই গন্ধ হয়েছে তাহলে এই নুনটা কম, অমুক গন্ধ হয়েছে তাতে চিনিটা পড়েনি, বা 1 চিমটে চিনি লাগবে, 2 চিমটে নুন লাগবে, তুমি বলতে পারবে। কখন? যখন তুমি সারাক্ষণ সেই রান্নার সঙ্গে যুক্ত, বই পড়ে নয়, বই পড়ে বইয়ের খাতায় নয়। তাই ডিটেলে ব্যাপারটা চলে যায় যে হ্যাঁ এই জিনিসগুলো লাগবে, এই জিনিস থাকবে। এখনো সব সাধনার ক্ষেত্রে আমি দেখলাম আজকেরই একটা জায়গায় যেখানে ছোট্ট একটা ভুল এখনো আছে, সব পুরুষের উল্টে রাখা হয়, নিয়ম নেই। আমি নিজে সব সাধনা করেছি, তাই বলছি পুরুষ সব উল্টে সাধনা হয় না, নারী সব উল্টেই সাধনা হয়, পুরুষ সব সিধে রেখেই সাধনা হয়, আচ্ছা, নারী সব উল্টে সাধনা হয়। এটা কোন সাধনা? যে সাধনাই করো না কেন, সবের ওপর বসার পদ্ধতি, নারীর ওপরে বসার পদ্ধতি আলাদা, চড়া পদ্ধতি, আর পুরুষের ওপরে আসন পদ্ধতিতেই বসতে হয়। আজকেও দেখলাম এক জায়গায়, সেখানেও ভুল। মানে ওটা আর সাধনার সময় সবটা কি পুরুষ, সবটা কি উল্টো ছিল? আর না বার্ন হচ্ছে ওই টাইমে ছিল? না, সাধনার সময়। আর বার্ন সেখানে- হওয়ার সময়? পারণের সময় যেরকম হয়, যেটা নিয়ম সেটাই, মানে পুরুষ সব ইয়েতে থাকবে, সিধে। সোজা থাকবে, নারী থাকে উল্টো। আচ্ছা, বার্নিং ঘাটে যে নিয়মে বার্নিং হয় সেই নিয়মেই সব সাধনা হয়। সিম্পল ওয়ার্ড। তাহলে কোনটা ভুল ছিল? যে বার্ন করাচ্ছিল সে পুরুষ সবটা বার্নিং ঘাটে যেভাবে সবকে দাহ করা হয়, পুরুষ এবং নারীকে, সেইভাবেই সব সাধনায় সবের অবস্থান হয়। আচ্ছা, কাউকে আর খুলে বলার দরকার হবে না, বার্নিং ঘাটে গিয়ে দেখে নিতে পারবে যে সবকে কিভাবে কি করা হয়। হ্যাঁ, অবশ্যই কাঠের চুলিতে। ইলেকট্রিক চুলিতে তো আর নিয়ম হয় না, কাঠের চুলিতে ঠিক সেই রকমই ঘটনা ঘটেছে। তো দরকার নেই, যার যেরকম, আমি যতটুকু জানি, আমি নিজে যতটুকু করেছি গুরুর কাছ থেকে ততটুকুর মধ্যেই থাকা ভালো। কাউকে কিছু বলার দরকার নেই, কাউকে আমি তো এখন শেখাই না, সুতরাং কাউকে নতুন করে শিক্ষা দিয়েও লাভ নেই। যে যেরকম পারে করুক গিয়ে। তবে মানুষের কাছে আমার কিছু কথা পৌঁছয়, যারা হয়তো আমাদের এই ভিউয়ার্সরা আমাকে মানে, তার মধ্যে 1-2 জন গালিও দেয় না, এরকম নয়, হ্যাঁ, কিন্তু না, জিজ্ঞেস বেশি করার, দেখো এখন আর জিজ্ঞেস করে না, যখন আমি জিজ্ঞাসা করা শুরু করেছি তখন আর কেউ জিজ্ঞেস করে না। অনুষ্ঠানগুলোর প্রশ্নগুলো রাখাই হয় একটাই কারণে, ওই ধরনের মানুষগুলোকে জিজ্ঞাসা, যারা সর্বহরি সর্বজ্ঞানী, তাদের জন্য। যাই হোক, আমরা মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছি। এটা সেই সময়ের ঘটনা যে সময় আমার মোটামুটি ভাবে ওই 20-30 বছর বয়সের মাঝখানকার ঘটনা। তখন আরো বডি ভালো, ব্যায়াম করি, ব্যায়ামের শরীর, শক্তি বেশি, ইচ্ছে বেশি, জোরও বেশি, মনের গায়ের সবকিছু। সেই সময় আমার কাছে এক রোগী আসে, আমরা যাকে ক্লায়েন্ট বলে থাকি। সেই রোগীর আমরা তো বারংবার বিভিন্ন রকম তন্ত্রর জিনিস তুলে ধরেছি। সেই সময় এক এক সময়ে সেই মানুষটাকে, সেই রোগীকে দেখে আমার বুকও কেঁপে উঠবার মতন হয়ে উঠেছিল এক এক সময়। এতটাই ভয়ঙ্কর। তার উপরে তন্ত্রোক্ত ভাবে বান চালান ক্রিয়া ছিল, সেটাও প্রেত চালান। সেই সময়ের কথা যদি আজকে মনে করো, তাহলে কি এটা হয় যে মহারাজ কেঁপে উঠছে? আজকের পক্কতা আর সেই সময়ের পক্কতাটা কম ছিল, তবুও
নাই নাই করে তোমার ধরে রাখো, যদি আমি ছোটবেলার থেকে আমার হিসেব করি, 15-16 বছরে তন্ত্রের দুনিয়ার ঘষাঘষি, সেই সময়তেও কি তার বেশি হবে। তো সেই সময়ে মানুষ হিসেবে অবশ্যই ভয় তো বুক ধুক করে উঠতো। তার কারণ তুমি তোমার সামনের বসে থাকা মানুষের জন্য ট্রিটমেন্ট করছো, ক্রিয়া করছো, হঠাৎ করে হাতটা যদি বেঁকে যায় কেমন লাগবে? হঠাৎ করে হাতটা বেঁকে গেল? হ্যাঁ, পুরো মুচড়ে বেঁকে গেল। তোমার হাত? আমার নয়, রোগী, রোগীর হাত। কেমন লাগবে? আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের লোকাল, তখন আমাদের ওই ভিতরটা জঙ্গল, আমাদের ওই সাইডটা, ওই দিকটা জঙ্গল। আমি যে কারণে ঘটনা বলছি সেটা জঙ্গল পুরোটা। 2-4টে কোয়ার্টার ঘর এরকম আছে, সেইখানের আমি আমার এই পেশেন্টকে পাই। এর প্রথম ঘটনাটা বলতে হয়, হঠাৎ হঠাৎ জঙ্গলের মধ্যে চলে যেত। জঙ্গলের মধ্যে কি আছে? গিয়ে চুপচাপ বসে থাকতো। আর যখন ও জঙ্গলের মধ্যে চলে গিয়ে বসে থাকতো, ওকে কেউ ডেকে নিয়ে আসতে পারতো না, তুলে নিয়ে আসতে পারতো না, টেনেও আনতে পারতো না। এরকম হয়েছে, ওদের বাড়ি 5-7 জন লোক ওকে টেনে গায়ের জোরে ওকে নিয়ে আসতে পারেনি ওর ঘরে। এতটা জোর, কিন্তু বয়স খুবই ছোট, একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ, এমন ভাবে এ ক্রিয়া হয়েছিল যেটাকে পজেসড বলবো সেটাও বলতে পারবো না, পুরো মৃত্যুমুখী বান সেটাও বলতে পারবে না। এই দুটোকে পুরো মিশিয়ে, আজকে বলেছিল না মিক্সচার বলবো, সাধনা তন্ত্র হেনা তেনা নিয়ে, তো এটাও ক্রিয়ার একটা মিক্সচার ছিল। যে একে এমন তন্ত্র ক্রিয়া, পিশাচ তন্ত্র ক্রিয়া করা হয়েছে যেখানে পজেসড হচ্ছে, যার দ্বারা পজেসড হচ্ছে সেই একে মারবার জন্য এসছে। মানে পজেসড যে হয় সে সবসময় মারে না, তাই তো? পজেসড হলে মানে যখন প্রেত কাউকে ধরে সাধারণভাবে তাকে মারে না, মানে তার নিজের ইচ্ছে সময় মতন মারবে। কিন্তু একজন তান্ত্রিক যখন কোন প্রেতকে পাঠায় তখন সে পজেসড করে না, ওকে মারে, ভোগ করে, কিন্তু পজেসড হয় না। অর্থাৎ ভূতে ধরেছে এরকমটা হয় না। এই ভূতে ধরা গল্পটা যেটা তৈরি হয় সেটা ভূতে ধরেছে। কোন তান্ত্রিক পাঠিয়ে ভূতে ধরা গল্পটা হয় না। কোন তান্ত্রিক পাঠাবে, ভৌতিক তার উপরে আবেশ আসবে, অর্থাৎ ভৌতিক অত্যাচার হবে, ভূত তাকে বিভিন্ন রূপ ভাবে ক্ষতি করবে, কিন্তু ভূত ধরে থাকবে সেটা হয় না। কিন্তু এই ক্ষেত্রে সেটাই হচ্ছিল। যখন ওকে ধরে আনতে যাওয়া হয়, আমার এখনো মনে আছে, আমরা গেছি, আমি, আমার সুমন দা গেছে, আমার গুরু, আমার এক সময়ের গুরু, তিনি আর নেই, খুব বান মারে না। সুমন দার আমি গেছি। তো ওই ভিতরে জঙ্গল, এরকম গলিগুলি, আগে তো আমাদের এখানে প্রচুর জঙ্গল, ভিতরে ভিতরে কোয়ার্টার। তো আমরা ঢুকবো, ও টের পেয়ে গেছে, সিধে জঙ্গলে। মানে কিভাবে টের পেয়েছে? মানে এজ এ পজিটিভ এনার্জি কাছে আসছে না তাকে কিছু করতে যাচ্ছি সেটা ও টের পেয়ে গেছে। ও ওখান থেকে পত্রপাঠ জঙ্গলের ভিতরে। এবার মজার বিষয়, এবার এসে বসে কথা বলেছি আমরা। এবার তৈরি করেছি, আমাদের সামগ্রী তৈরি করা না, বড় সার্কেল করা হয়, গন্ডি করা হয়, গোল করে বিভিন্ন রকম সামগ্রী দিয়ে সেটাকে গন্ডি করা হচ্ছে। যেখানে আটা আছে, হলুদ আছে, হলুদের মধ্যে হিং মেশানো হয়, জিরে থাকে, সর্ষে থাকে, আতপ চাল থাকে, জল ছাড়া আতপ চাল থাকবে।
তো বিভিন্ন জিনিস দিয়ে আমাদের গন্ডি স্তন্ডিল করা হয়, যে বানানো হয়, পেন্টাগন তৈরি করা হয়। এখানে আমি যে পেন্টাগন নিয়ে আমার এখানে বসে লোকে, হ্যাঁ সেই পেন্টাগনকে তৈরি করা হয়। পেন্টাগন হয়তো অনেকে বুঝবে না পেন্টাগন কি, তো পেন্টাগন তুমি দেখিয়ে দিও আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। একটা পাঁচমুখী তারা, হ্যাঁ। এই পাঁচমুখী তারা হচ্ছে এটা পেন্টাগন। প্ল্যানচেটের সময় লাগে প্ল্যানচেটের সময় তো 3 পায়া তোমার টুল লাগে আচ্ছা প্ল্যানচেটের সময়, হ্যাঁ। যে ওজো বোর্ড আচ্ছা প্ল্যানচেট কি সত্যি হয়? 100% হয়। আচ্ছা। প্ল্যানচেট হয় না কে বললো? না হয় শুনেছি, বাট সব জায়গায় হয়? যে কোনো জায়গায় প্ল্যানচেট করা যায়। আচ্ছা আমি বহুবার করেছি। লাস্ট আমার গুরু আমাকে বলেছে তুই প্ল্যানচেট করবি না, তার কারণ এই প্ল্যানচেটের কারণে কোনো জায়গায় একটা বড় বিপদ ঘটেছিল। অ্যাকচুয়ালি জিনিসটা কি প্ল্যানচেট? প্ল্যানচেট হচ্ছে কোনো আত্মাকে জোর করে ডেকে আনা, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। আমরা যখন তখন আত্মাকে ডাকাডাকি করি, হ্যাঁ এটা আমরা করতে করতে অভ্যস্ত, তাই আত্মা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে কানেক্ট হয়। হুম কারণ আমরা আত্মার সঙ্গে কানেক্ট করার পদ্ধতি জানি, হুম এবং আমরা নিজেকে সেইভাবে তৈরি করেছি। নিজেকে হুম। সবার সেইভাবে তৈরি হয় না। স্কিন, হ্যাঁ, সাধারণ ডায়াগ্রাম, মানুষ তো নাই। অরা, হ্যাঁ, এগুলো তৈরি হয় না। আমাদের ওদের সঙ্গে কানেক্ট হওয়ার যে পদ্ধতি, সেটা আস্তে আস্তে তৈরি হয়েছে। হুম। ওই প্ল্যানচেট করার সময় তো চলে এসছে, কিন্তু তার জন্ম হয়ে গেছিল। তার জন্ম হয়ে গেছিল, তোমার কাছে সোলটা এসে গেছে? সোলটাকে আমরা প্ল্যানচেট করে নিয়ে এসেছি, কিন্তু তার জন্ম হয়ে গেছিল। এর মানে কি করে আসলো তাহলে? আমরা প্ল্যানচেট রাত্রিবেলা করি, সেই জন্য প্ল্যানচেট সব থেকে ভালো রাত্রিবেলা হয়। আচ্ছা রাত 12টার পর 2টো থেকে শুরু করা হয় প্ল্যানচেট, যেটা 3টে 3:30-এর মধ্যে শেষ করতে হয়। আচ্ছা। এবং প্ল্যানচেটে যাকে ডেকে আনা হয়, ওই 1-2 মিনিট এর বেশি রাখা উচিত নয়, এর বেশি রাখলে ক্ষতিকারক। আর ক্লায়েন্টের জন্য তো কোনোদিনও নয় প্ল্যানচেট করতে নেই, কারণ ক্লায়েন্ট তোমাকে প্রথম বেলা বলবে আমি একটাই প্রশ্ন করবো, এর বেশি করবো না। যখন আসবে জামা প্যান্ট খুলে যেন পড়ে যাবে ওর পিছনে, প্রশ্নের পর প্রশ্ন আর শেষ হবে না। আর 2টো প্রশ্ন, আর একটা প্রশ্ন, এটা জিজ্ঞেস করে দিন, ওটা জিজ্ঞেস করে দিন। আর এই ক্ষেত্রে সেই রকমই হয়ে গিয়ে একটা বড় বিপদ ঘটে গেছিল। আচ্ছা এরকম ঘটনা দেখেছি কোনো হস্টেলে, ঠিক আছে, অনেকে মিলে একসাথে প্ল্যানচেট করে, এই আর কি করে বা হয় করা কিনা উচিত সে- নয়, করা উচিত নয়। এবার তারপরে সেখানে কিন্তু তার বিপদ হয়। effect ঠিক এই হয়। এই এই হয়েছে। যে ঘটনাটা আমি বলছি, সেটা কিন্তু ওরকমই একটা ঘটনা। হ্যাঁ যে ঘটনাটা, যে প্রেত চলে এলে, হুম যখন ধরাধামে চলে আসে, তাকে রিটার্ন সঠিকভাবে না পাঠাতে পারলে হুম। তাহলে কিন্তু তোমার বিপদ আছে। হ্যাঁ, এইবার এক একটা করে এবার এরকম অনেক 6-7 জন বন্ধুরা মিলে করেছিল। হ্যাঁ ডাউহিলের সবার একটা ঘটনা। সবাই প্রাণ চলে যাবে। এক একজনকে অ্যাটাক করে। হ্যাঁ, ধরে সবার ফেলে। সবার প্রাণ চলে যাবে আস্তে হ্যাঁ। আস্তে। ওখান থেকে যদি তুমি বেরিয়েও আসো, আর প্রোটেকশন যদি না থাকে, হুম। সবাইকে নেবে। আর ও ছাড়ে না, মানে প্রেত ওকে যদি- কাউকে ছাড়ে না। এই যে আমরা যখন ভূত ছাড়াতে যেতাম, এই যে যেটা ছাড়াতে গেছি, হুম। বাড়ি বেঁধে যেতে হচ্ছে। সুযোগ পেলে তোমার বাড়ির লোককে নেওয়ার চেষ্টা করো। পিছন ধরে নেয়। হ্যাঁ, মানে ডাকার রাস্তাটা জানে, কিন্তু প্ল্যানচেট করে যে পাঠাতে হবে, ওকে সেই- পাঠাতে হয়। হুম, ওই বাচ্চা মেয়েটাকে হুম, যখন ধরে আনতে পারছে না, হুম, তখন একটা রিলের সুতো সুমনদা দিল, যা রাজা। তো এই রিলের সুতোটার মাথা আমার কাছে, হুম, আর রিলটা সুমনদার কাছে। হুম। রিল নিয়ে চললাম কোথায়? জঙ্গলের ভিতরে। সুতোটা কেন দিয়েছে? ওই সুতোটা গিয়ে ওই মেয়েটার গায়ে বাঁধতে হয়েছে, তারপর অনায়াসে চলে এসেছে। এসছে। দেখো, যে মেয়েকে তুলে আনতে গিয়ে 5-7 জন লোকের হালত খারাপ হয়ে যায়, যখন কাউকে ভূতে ধরে, হুম, যারা যারাই গেছে সামনে, তার শক্তির সঙ্গে কিন্তু কেউ পেরে ওঠেনি। হুম, আমার কাছে এরকম ঘটনা আছে। আমার এক ক্লায়েন্ট, মেয়ে, এটাও মেয়ে, হুম, নারকেল গাছে উঠে যেত।
যখন ঠিক হয়ে গেল তখন ওকে বললাম নারকেল গাছে ওঠ, এবার বলে ও তো পারি না। না, ব্যাপারটা হচ্ছে কি, যখন ধরে না, মানে জিনিসটা এই যে ছুঁড়ে মেরে দেয়, পুরো বডি শুদ্ধ ছুঁড়ে মেরে দেয়। ওই যে ঝালমুড়ির ঠোঙার মতো ব্যাপারটা, এখান দিয়ে যে কিছু করছে ছিটকে পড়ছে, এই এই জিনিসটা সুতো হয়। পেঁচিয়ে ওকে ওর হুম, ভিতরে আনলাম। আচ্ছা। কিন্তু ওকে যখন ভিতরে এনে গন্ডির মধ্যে বসানো হচ্ছে, গন্ডিকে মন্ত্রপুত করে বন্ধন করা হচ্ছে, ও তখন কিন্তু ক্রিয়া করতে দিচ্ছে না। দিচ্ছে না। না, ও যখন আমরা সর্ষে পড়া শুরু করি, হুম, সর্ষে পড়ে এবার সর্ষে মারা শুরু হয় ওর। তখন ওকে কি বলবো, ওকে তো প্রদীপ জ্বালাতে হয়, হুম, দ্বীপ জ্বলে, সব দ্বীপ নিভে গেল ঝাপাত, একটা সাইড পুরো ফাঁকা, হুম, এক হাওয়াতে। গাছের পাতা নড়ে না হাওয়াতে, কিন্তু হাওয়া আছে, ডিপ নিভে যাচ্ছে। এত জোর হাওয়া। ঝাপাত করে মেয়েটার হাত পিছন দিকে উল্টে গেল। ভেঙে যায়নি? ভেঙে যাওয়ার চান্স 100% ছিল। সিন আমি বললে তুমি বুঝবে না, কিন্তু যে দেখেছে সবাই আতকে উঠেছে। হুম, এরকম ভাবে হাত বেঁকে গেছে, পা বেঁকে, ঘাড় বেঁকে যাচ্ছে। অনেকে রোগ বলতেই পারে, হুম, তর্কের খাতিরে যে যা বলে আমার কি যায় আসে। ঘটনা আমি সামনে দেখেছি, আমি সেটাকে লড়েছি, আমার সামনে হয়েছে, হুম। তো সেটার আর দ্বিতীয় কোনো কিছু নেই। আচ্ছা, এইটা যদি মানে প্রথম ঘটনা, ওই কম বয়সে দেখা, ঠিক আছে, এরপরে কোনোদিন এরকম প্রথম ঘটনা নয় তো এটা, আগেও দেখেছো যে এ প্রচুর ঘটনা আগে হতো এরকম হ্যাঁ। তো ঘটনা, এখন তো আর ভূত ছাড়াতে যায় না তাই। না, এই আগে ভূত ঘটনা, ছাড়াতে গেলে এরকম গল্প, ও হি হি করে উঠে তিরিং করে লাফ দিয়ে আলমারির মাথায় উঠে বসে পড়েছে, এ ঘটনা আছে। এক লাফ দিয়ে জানলা দিয়ে উঠে লাফ দিয়ে আলমারির মাথায়। না আমি সেটা বলছি না, এই কম বয়সে সব থেকে প্রথম যদি এরকম একটা ঘটনা দেখা, তারপরে কি মনে হয়েছে কোনোদিনে যে এই ছেড়ে দেবো এই জিনিসটা, না, বা ভয় লেগেছে? আমার দিদা বাড়িটা সামনে ছিল, হুম, আর আমরা তখন আর এক বাড়িতে হুম, থাকতাম, ক্লাস 3-4। হুম, রাত্রিবেলা ঘুম থেকে উঠে মাঝরাতে দিদা বাড়ির থেকে খুলে দরজা খুলে চলে যেতাম নিজের বাড়িতে, আচ্ছা, ক্লাস 3-4। হুম। এই ভয় গল্পটা খুব কম। হুম, ঠিক 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 ঠিক। এই ভয়টা মানে এই হুম, ভূত পেতের ভয়, ও গল্পটা কম। কম। হ্যাঁ, এখন অভ্যেসের দাসে মাথা গরম করতে নেই, হুম, কারণ তাতে ক্রোধ কে আগে বিজয় লাভ করতে হয়, তাই চেষ্টা করি তাকে সব সময় হুম, তার উপর বিজয় লাভ করার। তো ভয় কম, রাগ বেশি, জেদ বেশি, এইগুলো আমার বরাবরের। কোনো জিনিসকে ধরার পর তাকে শেষ না করা অবধি তাকে ছাড়ি না। সেটা যদি আজীবনে গিয়ে শেষ হয় তাহলে আজীবনে শেষ। দীর্ঘ 25 বছরের উপরে একটা সাধনা করে যাচ্ছি, ছাড়বো না, নিয়ে আসবো মৃত্যু। হয় মৃত্যু অবধিতে হয় সিদ্ধি লাভ করবো না, হুম, আর না হলে সিদ্ধি লাভ করবো, হুম, ছাড়বো না। ঠিক সেই রকমই এইটা, ঘটনাটা অনেক বড় ঘটনা। তো ওকে যখন আমরা ওই প্রথম সর্ষের হুম, ক্রিয়া চলছে, ওর গায়ে মারা হচ্ছে, চালান চলছে, তো এই কি হয়, একটা যন্ত্র মঙ্কন হয়। হুম, আমরা প্রথম প্রথম ভেবেছি এ ভৌতিক ঘটনা, আচ্ছা, আমরা প্রথম কিন্তু সাসপেক্ট করেছি এটা ভূত ধরেছে ওকে। হ্যাঁ, এবার ওই যন্ত্রম যখন প্রথম তো সর্ষে মারা শুরু হলো ভূত ছাড়ানোর জন্য, চলো সর্ষে গায়ে ছুড়ে দেওয়া হচ্ছে, সর্ষেতে কাজ হচ্ছে না, পুরো বেঁকে গেছে, লোক ভর্তি, হুম, তোমাকে তো রেজাল্ট দিতে হবে। হুম। জিরে পড়া শুরু হলো, জিরে পড়ে ছোড়া হচ্ছে। এটা বুঝলে কি করে যে সর্ষের পরে জিরে পড়বে? তোর কাছে অস্ত্র শেষ হচ্ছে, ও, সর্ষে মারছিস, রেজাল্ট বেরোচ্ছে না, হুম, তাহলে গেল পরেরটা মার। হ্যাঁ,
জিরে পোড়া মারা শুরু হয়েছে। আচ্ছা, এগুলো একসাথে আইটেম গুলো পরপর করে নিয়ে যাওয়া হয়? সবকিছুর ব্যবস্থা রাখা হয়েছে, আচ্ছা। কিন্তু ভৌতিক ব্যাপার, হুম। বুথ ছাড়াবো, বুথ হুম। কমপ্লিট, তাকে নিয়ে আসবো, সে স্বীকারোক্তি দেবে, তাকে ছাড়াবো, ব্লক করব, এবার বোতলের মধ্যে ভরবো। হুম। ওর মধ্যে বোতলে ভরার জন্য এই এখানের ছোট ছোট কিছু জিনিস আছে, আমি তো দেখাতে পারি না এখানে, কারণ উচিত নয়, এগুলো তো গুরুমুখী বিদ্যা। আমার কবজে যায় ওটা, হুম। আমার এই কবজের মধ্যে যায়, হুম। চ্যাপ্টা হয়, সুর আছে, তবে মনামনি না। হ্যাঁ, তো ওগুলো দেওয়া হয় বোতলের মধ্যে, দেন বোতলে আকর্ষণ করে ওকে ওখানে বাসস্থান করা হয়। তারপরে বোতল মুখ বন্ধ করে গালা দিয়ে আমরা মুখ বন্ধ করি, বন্ধ করে সেই বোতল আমরা পুঁতে দিয়ে আসি নিরানা জায়গায়, মানে জঙ্গল টঙ্গল এইসব জায়গায়। তো সেটাই প্ল্যানিং, যেরকম আমরা ভূত ছাড়াই সেরকমই প্ল্যানিং। সেই সেগমেন্ট তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে, হিং নিয়ে যাওয়া, হলুদ নিয়ে যাওয়া, সর্ষে নিয়ে যাওয়া, জিরে নিয়ে যাওয়া, চাল নিয়ে যাওয়া, বিভিন্ন রকম জিনিস, এইগুলোর উপরেই ভূতকে ছাড়ানো। একদম ইজি ইজি ব্যাপার। তেল দেবো কানে, চোখে তেল, কানে তেল দিয়ে, নাকে তেল দিয়ে এই ক্রিয়া করব, মন্ত্র পাঠ শুরু করা হবে। খুব বেশি হলে পিছনে যাব, আয়তাল কুরসি এসব নিয়ে টানা হাতছাড়া করবো ওখানে, সেটা কি জিনিস? মানে সুলেমানি ক্রিয়া মারবো। ও, হিন্দু ক্রিয়া আছে, একটা জায়গায় গিয়ে তো লক হবে, এই হিসেব করেই ধরা হয়। হুম। এবার একের পর এক মারা হচ্ছে, এ তো কিছুতেই বাগে আসছে না, পালিয়ে আসছে না। কিছুতেই বাগে আসছে না। তেল দেওয়া হলো, কামাক্ষার তেল পড়া দেওয়া হচ্ছে, তাতে বাগে আসছে না। এবার করা হবে কি? তখন আমি, সুমনদা তখন অলরেডি ওর উপরে এবার হিং মারবে, ঠিক আছে, হিং ধরাবে, হিঙের ধুঁয়ো মারবে হুম। লোবান দিয়ে। এবার আমার মাথায়, তো আমার সবসময় মাথায় বলা ভুল যে আমি ট্রাস্ট করি আমার প্রেতেদের উপরে। হুম। আমি আমার লোককে ডাকা শুরু করেছি ওকে ছাড়ানোর বদলে। হুম। আমি আমার লোককে যখন ডেকে ওখানে ভিড়িয়েছি, হুম। তখন ও বকতে শুরু করেছে। তোমার লোক তো তোমার কন্ট্রোলে। ও আমারই লোক, ওকে আমার হ্যাঁ। কাজের জন্যই ডেকেছি। হ্যাঁ। যখন ডেকে ওর উপরে চাপান ছেড়েছি, ওর ওপরেই ওর ওপরেই চাপিয়েছি, আচ্ছা। চাপ ওর উপরে, হুম। তখন ও বকা শুরু করেছে যে আমাকে পাঠিয়েছে, আমি কি করব, আমাকে ছাড়ো। হ্যাঁ, তোমার লোক শক্তিশালী ছিল। অবভিয়াসলি, কারণ তারা নিত্য পূজা পাঠ পায়, তাদের শক্তি বৃদ্ধি পায়, কিন্তু জানো তো, আত্মার নিত্য পূজা পাঠ হলে আত্মার শক্তি বৃদ্ধি পায়, আচ্ছা। তার শক্তি সঞ্চয় হয়, বৃদ্ধি আমি পায়। জানি যে তার শক্তি যে বৃদ্ধি পায়, যে নেগেটিভটা, ওই যে বললে যে মন্দিরের উপরটা নেগেটিভ, তার উপরে অশ্বত্থ গাছ হলে আরো নেগেটিভ হয়ে যায়। তো এরকম নেগেটিভ থিংস দিয়ে দিলে বৃদ্ধি পায়, এরকম পুজো পাঠ পেলেও বৃদ্ধি পায় এদের, হ্যাঁ, এদের শক্তি বৃদ্ধি পাবে। নিত্য আচ্ছা। পুজো করা হচ্ছে, নিত্য জপ হচ্ছে, করোটির ওপরে তুমি নিত্য যে 1008 বার করে বিভিন্ন রকম জপ করছো, করোটি জাগ যেত। হুম। আমরা কি বলি, করোটিকে ওর মুখের ভিতরে, মাথাকে, মুন্ডুকে ভিতরে ছবি দিয়ে জপ করতে থাক, প্রদীপ জ্বালা। তো তার মানে কি, করোটিকে জাগাচ্ছি আমি বারবার, আমি তো শক্তি দিয়ে ওকে তৈরি করছি। হুম। তো প্রতিনিয়ত যে শক্তি আমি ওকে প্রদান করছি, তাতে ও তো জাগছে। এবার তাকে আমি ডেকে নিয়ে এসেছি, আয়। যখন আমি ডাকা শুরু করেছি, তো সুমনদার দিকে নিয়েছে ব্যাপারটা, হুম। আর মারার দরকার নেই, থেমেছে, কিছু আমি করছি। হুম। গুরু গুরু হয় বস, হুম। বাস হাসা শুরু। মানে এবার সুমনদা ব্যাকফুট এলো, হুম। ফ্রন্ট ফুট আমি চলে গেলাম। আচ্ছা। মানে এরকমটাই সুমনদা আমাকে তৈরি করেছিল। হুম। আমার গুরুরা আমাকে বরাবর, শুধু সুমনদা এটা নয়, হুম। এরকম ভাবেই আমাকে আমার গুরুরা তৈরি করেছে। আমাকে, আমি যখন ক্রিয়া করতাম তখন আমাকে, মানে এমনি আমি বগলা মন্ত্র পড়ছি, আমার এই গুরুর কাছে, পাগলের কাছে, আমি যখন বগলার আহুতি হচ্ছে, পাগলই আহুতি দিচ্ছে, হুম। আমি বসে এবার সব শিষ্যরা বগলা মানে মন্ত্র পড়তো, বাট আমার চড়া গলা, ধীরে গলা, ও বলতে বলতে চড়া গলায় বগলা পড়ছি, তো গুরু মন্ত্র চুপ হয়ে যেত, আমার ওই বগলাতে, আমার সোহাতে তিনি আহুতি দিতেন। আচ্ছা।
এই প্রায়োরিটি আমাকে দিয়েছেন আমার গুরুরা। হুম, তো সুমনদাও এবার এক ফুট বলতে সুমনদা থেমে গেছে, হুম, গণ্ডির ভিতরে রয়েছে, দেখছে আমি কি করি এবং সাহস যোগায়। এইভাবেই হয় সাহসগুলো, যে তুমি গুরুর সামনে তো তুমি শের, হুম, গুরুর সঙ্গে যখন আছে হুম, তুমি শের, একদম শের খান। হুম। তোমার তো জানোই কোনো ব্যাপার না। যা হবে বাঁচিয়ে দেবে। হ্যাঁ, তো আমি হ্যাঁ, মন্ত্র আমি সঙ্গে আহ্বান করা শুরু করেছি আমার জিনিসকে। হুম, ও তো ডাকার কিছুক্ষণের মধ্যে তারা উপস্থিত হয়ে যায়, কারণ এটা রিলেটেড। হুম, এবার আমি ওর উপরে চাপাতে শুরু করেছি। আচ্ছা, ওকে যেই চাপানো হয়েছে, প্রথম তো মুখ থেকে রক্ত উঠলো ঝপ করে। এবার ওঠার পরেই বলছে আমাকে, ওর গলার ভয়েস চেঞ্জ, আমাকে ছেড়ে দে। মুখ দিয়ে রক্ত বমি করেছে। তারপরেই বলছে আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবে। ততক্ষণে আমরা যে গন্ডি দিয়েছি তার অর্ধেক গায়ে হাওয়া হইতে, কিন্তু এই হাওয়ায় গাছের পাতা নড়ছে না, গন্ডিটা গায়েব হয়ে গেছে। লন্ডভন্ড। আচ্ছা, প্রদীপ তো মোটামুটি সব শেষের দিক, কিছু নিভে গেছে আর কিছু শেষের দিক। হুম, এই ফাইটটা কিন্তু অনেক ঘন্টা ধরে চলছে, মানে 2 মিনিট 3 মিনিটের আমার বলাতে এই ফাইটটা নয়, ততক্ষণও কিন্তু ওর হাত পা ঘাড় পুরোটাই ব্যাকা। আচ্ছা, অপরাধ না নিলে অষ্টবক্র মুনি যেরকম বেঁকে গেছিলেন ওরকম টাইপ পুরো ব্যাকা, বোঝানোর জন্য বলছি। হুম, সেরকম অবস্থায় যখন আমরা প্রথম আমি ওর উপরে চাপাই, তো মুখ থেকে রক্ত ওঠে। হুম, তারপর বলছে আমাকে ছেড়ে দে, আমাকে মারছিস কেন। হুম, প্রথম কথাই ছিল আমার, আগে ওকে ঠিক কর। বলছে আমি কি করব। হুম, এবার কথোপকথন, আমি কি করব। তো 2-4টে গালাগালি চলে এখানে আমাদের, খুব তখন টেম্পার, মানে অ্যাকচুয়ালি ভূত তাড়ানোরও একটা মন্ত্র গালাগালি। এতে দেখবে একটা গালি দিলে দেবে শক্তি বাড়ে, মারামারির সময় গালাগালি দেবে কিরকম, আমাকে চিনিস আমি কে বলেই এরা নিজেকেই সব থেকে বাজে গালাগালি দিল, হ্যাঁ, আর অমুক, ওকে বোঝানোর জন্য নিজেকে গালাগালি দিচ্ছে, হ্যাঁ, তাই না? কিন্তু আমাদের ক্ষেত্রেও সেরকমই গালাগালি চলে, ওকে গালাগালি করা হচ্ছে যে হ্যাঁ, তুই এসছিস কেন, ওকে সিধে কর। বলছে আমার উপায় নেই। বললাম কেন উপায় নেই? না উপায় নেই, দে এবার ওকে চাপা আবার। এবার এই চাপানোতে কি হচ্ছে, এবার ওর ভিতরে মার হচ্ছে, মারধর চলছে। তখন বলছে আমি নিজের ইচ্ছায় আসিনি। বললাম তাহলে কি মেয়ের তোর কাছে গেছিল? বলছে না, তান্ত্রিক পাঠিয়েছে। এই তো, হুম, তান্ত্রিক পাঠিয়েছে, আমার কিছু করার নেই, আমি বেরোতে পারবো না। আর ওকে ধরেছে কেন? ও তো নিজের ইচ্ছে ধরে। তান্ত্রিক পাঠিয়েছে ওর ওপরে, ওই মেয়েটার হুম, কোনো জিনিসপত্র সংগ্রহ করে হুম, সেখানে তান্ত্রিক তার উপরে প্রেত চালান ক্রিয়া করে, আচ্ছা, প্রসেস্ট করার জন্য এবং ধীরে ধীরে মারার জন্য। আচ্ছা, মানে ক্রিয়াটাই প্রজেস্ট করার। একদম। হুম, একটা ক্রিয়া মনে আছে, আমার এক ক্লায়েন্ট এসেছিল পজেস্ট হয়ে, হ্যাঁ, হ্যাঁ, গৌতম না কি যেন, হ্যাঁ, দুটো, হ্যাঁ, একটা দুটো। তান্ত্রিক পাঠিয়েছিল, হ্যাঁ, ঠিক এইটাও সেটাই। আচ্ছা, তো ওই ক্ষেত্রে যখন ওকে আর উপায় নেই, এবার তো ও বেরোবে না, হুম, ওকে তো বার করতে হবে আমার। হুম, তো তখন বলছি আমি তোকে মারবো না, তুই আগে ওকে সিধে কর, হুম। নাকি হট করে মেয়েটাকে ছেড়ে দিলে সিধে ঢুকে কর। থাকবে। না, ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যাবে, কিন্তু মেয়েটাকে, আমার তো ক্লায়েন্টকে আগে বাঁচাতে হবে, হ্যাঁ, সেটা তো ঠিক। সিধে কর ওকে। হুম, অটোমেটিক ও সিধে হচ্ছে। হুম, যে মেয়েটা বেঁকে গেছিল সেই মেয়েটাই পুরো ঘাড় পা হাত মুখ
সবকিছু দেখা, সেই মেয়েটাই ধীরে 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 সিধে হচ্ছে, কিন্তু তবু ওকে ছাড়ছে না। আচ্ছা ওকে ছাড়ার জন্য কিন্তু বহুত কসরত করতে হয়, কারণ ও বেরোতে পারবে না। আর তোমার লোক তখন কি বলছে? ওকে ধরেই রেখে দিয়েছে, ওইখানে তো ওকেই ধরে রেখেছে আমার লোক। তোমার আমার লোক ওকে ছাড়ছে না। আচ্ছা এবার ওখানেতে ওকে মারা যাবে না, আচ্ছা ওকে মারতে অ্যাকচুয়ালি আমরা কখনো, আমি অন্তত কখনো আত্মাকে মারি না। হুম আত্মাকে বার করে আনা হয়, রিলিজ করা হয়, তাকে কোথাও পুঁতে দেওয়া হয়, এগুলোই হয়, মেরে ফেলা হয় না। আর শরীরের মধ্যে আত্মাকে মারাটা কখনো নিয়ম নয়, এটা নিয়ম বিরুদ্ধ। আচ্ছা, এতে যার উপরে এই ক্রিয়াটা বসে আছে হুম। তার 100% ক্ষতি হবে। হ্যাঁ, শরীরের মধ্যে যদি আত্মা মরে যায় 100% সেই মেয়েটা বা ছেলেটা বা যার শরীরে হবে, ধীরে ধীরে সে শুষ্ক হয়ে যাবে, রোগা হতে থাকবে, পাগল হয়ে যাবে, খেতে পারবে না, নানা রকম বিকারগ্রস্ত অবস্থায় গিয়ে মারা যাবে। সেটা মাথায় আছে। হুম একে সুস্থভাবে সুস্থ জায়গায় আনতে হবে। তখন ওই যে পেন্টাগনের মাঝখানে ওকে বসানো, তখন ওখানে 5টা খুলি বসানো হয়, মাথার খুলি। হুম এবার ওই খুলিতে বিশেষ যন্ত্রমঙ্কন হয়, হুম যন্ত্রমঙ্কন করে সলতে বানিয়ে জ্বালিয়ে এবার পূর্ণ প্রেত আহ্বান, মানে ওকে ঘেরা হচ্ছে। এবার তখন তো একজনকে দিয়ে কেলিয়ে গুলিয়ে ওকে বন্ধ করা হয়েছে, এবার ওকে ঘেরাও করা হচ্ছে। আচ্ছা, এবং 5 জন আসবে। হ্যাঁ, আচ্ছা ওর শক্তিকে ক্ষীণ করার জন্য। ওকে কিন্তু এত সহজ ছিল না গো, কারণ যে কাজটা করেছিল সেও ভালো মাতের কাজ করেছে। তার মানে কি এইটা করার সময় ডিস্টার্ব করছে? হ্যাঁ, প্রচুর ডিস্টার্ব। তার কারণ এইটা যখন আমরা শুরু করেছি, হুম সে সাথে সাথে ওই দিকের লোকও কিন্তু বুঝে গেছে যে তার কাজ কাটার গল্প চলছে। উনিও প্রোটেক্ট করার জন্য চালু করে দিয়েছে। সেই সময় আমরা যজ্ঞ কুণ্ড, যজ্ঞ হুম স্তন্ডিল তৈরি করা হয় যজ্ঞের। এই যজ্ঞতে দেখো কিছুতেই কাঠ ধরছে না, শুকনো কাঠ হুম কিছুতেই ধরছে না। নানা রকম মন্ত্রের প্রয়োগ, নানা জিনিস দিয়ে তো যজ্ঞের আগুন ধরানো হলো, কিন্তু কি বিচ্ছিরি গন্ধ। আচ্ছা আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে না, যত সামান্য আগুন, কিন্তু বিচ্ছিরি গন্ধ। আর এই গন্ধটা অনেকটা তুমি দেখবে টায়ার পোড়া। না, এই মাংস পোড়া গন্ধ পেয়েছো কখন? হ্যাঁ, পোড়া মাংসের গন্ধ মানে কি? আমরা তান্দুরি খাই ওই টাইমে যে মাংস পোড়া না না, পুরো এই শ্মশানে যখন দাহ করা হয়, এই যে বিকট গন্ধটা, সেই পোড়া গন্ধ যজ্ঞের থেকে বেরোচ্ছে। মাঝে মাঝে পাওয়া যায়। পুরীতে গেছিলাম, একবার পেয়েছিলাম। স্বর্গের দ্বারে সেই মেয়েটাকে মাঝখানে বসিয়ে তার 5 দিকে বৃন্দাবনের 5টার মধ্যে মাথা দিয়ে তার উপর হুম সলতের প্রদীপ জ্বালিয়ে, সেই প্রদীপগুলো কিন্তু এই এমনি প্রদীপ হবে না। এমনি প্রদীপ হবে না বলতে? মাটির প্রদীপ না? না, মাটির প্রদীপ দিয়ে তুমি এটা করতে পারো না। এটা কি খুলি? এটা প্রেত চালানোর জন্য একটা বিশেষ তিথিতে এই প্রদীপ চুরি করে আনতে হয়। আচ্ছা, আমার কাছে 5টা ছিল, এখন 3টে আছে। কেন? দুটো গায়ে বাচ্চা, দুটো কারণ কাজ করি না তো। হুম। দুটো গায়ে বাচ্চা নিয়ে নিয়েছে কেউ? কেউ চুরি করেছে কোথাও থেকে, তাহলে কোথাও কোণে পড়ে আছে। আচ্ছা আমার এখন তো একটাতেই হয়ে যায়, আমার রেগুলার লাগে একটা প্রদীপ। হুম 3টে প্রদীপ আছে, একটা এটা কি প্রদীপ দিয়ে ব্যবহার বানানো? হয়। এটা কি দিয়ে বানানো না, এটা বিশেষ তিথিতে হুম প্রত্যেক ফ্যামিলিতেই এই প্রদীপ একটা সময় জ্বালানো হয়। আচ্ছা, আর সেই প্রদীপকে বিশেষ তিথিতে চুরি করে নিয়ে আসতো। এই কি মানে ওই এর সময়, মানে শ্রাদ্ধের সেই যে সময়? সময় হোক গিয়া, শ্রাদ্ধের সব বলে সময়? দিলে তো হয়ে গেল।
আচ্ছা, না, শ্রাদ্ধের সময় না, তাহলে বিয়ের সময় হবে? বিয়ের সময়ও না। তাহলে তাহলে জানি না, না বিয়ের সময় না শ্রাদ্ধের সময়, বাট একটা বিশেষ তিথি মানে বিশেষ সময় এই প্রদীপ জ্বালানো হয়। এই প্রদীপ যক্ষিণী প্রদীপের সময় কাজে লাগে, অর্থাৎ এই প্রদীপ যক্ষিণী প্রদীপে লাগে। সেই প্রদীপ ব্যবহার করা হয় ওখানে সলতে, ওই মন্ত্রপুত যে সলতে যন্ত্রগুলো হয় সেইগুলো সলতে জ্বালিয়ে। এবার যজ্ঞ চলছে, হুম, আহুতি হচ্ছে, হুম, তো এই পচা মানে পোড়া যে গন্ধ, বিচ্ছিরি গন্ধ কিছুতেই কমছে না। হুম, তখন এবার তোমাকে তো করতে হবে, তুমি অলরেডি ব্রহ্মদৈত্যের ভোগ দিয়ে দিয়েছ, আচ্ছা, তখন ব্রহ্মদৈত্যের ভোগ যখন কমপ্লিট দেওয়া, হুম। আচ্ছা, ব্রহ্মদৈত্যের ভোগ দিয়ে দিয়েছি মানে কি ওই টাইমে ছাড়াতে, মানে ব্রহ্মদৈত্য আসার আগেই কি ওকে ছাড়িয়ে দিতে হবে? ব্রহ্মদৈত্যীতে কি হয়, ব্রহ্মদৈত্যী বেতাল এদের সামনে এই ছোট ছোট ভূত পড়লে এরা মেরে ফেলে, আচ্ছা, বিশেষ করে বেতাল মেরে ফেলে, ভূতেদের মেরে ফেলে, হুম, বলে যে খেয়ে নেয়। আচ্ছা, তাই এদেরকে ডেকে আনা হয় এই কারণেই যে এরা তোমাকে হেল্প করবে। আচ্ছা, সবকিছুই তো পাওয়ার, তো হুম, পাওয়ারের উপরের পাওয়ারকে ডেকে আনা হয় নিচের পাওয়ারকে কন্ট্রোল করার জন্য। অলরেডি ভোগ দেওয়া হয়ে গেছে। আর তুমি তো বলছো মারবে না। না, আমরা মারতে পারবো না, ওকে বার করতে হবে বাড়ির, হুম, মানে ওটা বাড়ি, শরীরটা কিন্তু একটা ওর ঘর, হ্যাঁ, বাসা বাঁধে, এই ঘর থেকে না বার করলে একে হবে না। হুম, যখন আমরা ব্রহ্মদৈত্যের ভোগ অলরেডি দিয়ে দিয়েছি, হুম, তখন এর চিৎকার শুরু, চিৎকার শুরু। আচ্ছা, কান ফাটানো চিৎকার। হুম, আর এই চিৎকারের সাথে সাথে মজার বিষয় কি বলবো, ওটা জঙ্গল ছিল, বড় বড় গাছ আছে, হুম, সামনের একটা গাছ এরকম ভাবে মানে হেলছে, যেরকম কাল বৈশাখীর ঝড় উঠলে গাছ দোলে সেরকম ভাবে গাছ দুলছে। আচ্ছা, সেই জিনিসটাকে যখন আমি আহুতি দেওয়া শুরু করি তখন আর কোনো উপায় নেই, এবার তো তাহলে আমাকে বাঁচতে হবে। এই গাছ তোলা আমি দেখেছি, কিন্তু ওই অন্য গাছ না, মানে বড় গাছ না, বাঁশ গাছ গুলো দেখেছি। হ্যাঁ, আর এরকম আওয়াজও হয় হুম, রাতে, কোনো এরকম গ্রামে রাতে কেউ যে ওই ঘটি নিয়ে যায় না পুকুর পাড়ে, ওই টাইমে ঝড় হলে এরকম একটা বাঁশ, হুম, ঝড় না হলেও বাস দোলে, মাঝে মধ্যেই বাস দোলে, হ্যাঁ, মানে যেখানে ব্যাপারগুলো আছে হ্যাঁ, সেইখানেই বাসগুলো দোলে, নিজে থেকে কর 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 আওয়াজ হয় হুম, আর দুলতে থাকে। ওই গাছ দোলা শুরু করেছে, আল্লাহ, ইয়ে তো বড় ভয়ঙ্কর। তখন মা কর্ণপিশাচিনীকে দেখা যাচ্ছে। স্মরণ করি, রাস্তা কি আছে বার করো, কারণ ইনি রাস্তা বলে। তখন বলছে মানে এ তো, হুম, এরা তো সবই জানে, হুম, তখন সে আমাকে রাস্তা বলছে, এতক্ষণ ধরে এগুলো কি করেছিস, একে দিয়ে দিয়ে হবে না, একে বান কাটিয়ে নৃসিংহ ক্রিয়া করতে হবে, তবে তুই এর থেকে বার করতে পারবি। কারণ বান মারা রয়েছে, হুম, জিনিস ডাকছি জিনিস, এবার তো বান মারাই কাটাবো কত, কিভাবে কাটাবো। তখন আমাদেরকে রাস্তা বেরোলো যে একে বান খণ্ডন ক্রিয়ার প্রয়োগ করতে হবে। আচ্ছা, তখন বান খণ্ডন ক্রিয়ার মন্ত্রের চলে গেছে। প্রয়োগ শুরু এটা হয়। এটা কি মারণ বান ছিল? হ্যাঁ, এটা মারণ বান ছিল, কিন্তু এই মারণ বানটা পজেস্ট অবস্থায় থাকবে, অর্থাৎ ভূত ধরে ধীরে ধীরে, এই কারণ এই মারণে হুম, এর যখন মারা যাবে এর আত্মা কখনো রিলিজ হবে না, ওই ভূতের আন্ডারে থাকবে, ওই প্রেতের আন্ডারে তার আত্মা থাকে। এই আত্মাটা থাকবে, যে আত্মাটা মানে আত্মার বলিদান দেওয়া হয়েছে।
তাকে পাঠিয়ে আত্মার বলিদান দেওয়া হয়েছে যে এই আত্মা তোমার, তুমি একে কন্ট্রোল করো, তুমি একে তোমার। নিয়ে না। হুম। তো তখন আমরা দেবী কর্ণপিশাচিনীর সাহায্য নিয়ে সুমনদা কিন্তু সব জানতো, কোন কোন পাঠ করছি কি কি করছি তা কিচ্ছু বলেনি, চুপচাপ বসে আছে, শুধু মজা দেখছে, রগর দেখছে। আচ্ছা। এবার কর্ণপিশাচিনীর হেল্প নিয়ে আমি তখন নৃসিংহ ক্রিয়া আমি এই শুরু করি। আমি খুব একটা তো জানি না সুমনদার ব্যাপারে, তোমার কাছেই যে শুনি, তুমি সবসময় সুমনদাই বল, খুব আগেই শুনেছি। হ্যাঁ, রাগী আমাকে তৈরি করার পিছনে, মানে এই যে আমি আজকে গর্ব করে বলি 12 ঘন্টা 14 ঘন্টার যজ্ঞ করি, জপ করি, এই 12 ঘন্টা 14 ঘন্টা বসে থাকার যে অধিকার আমি তৈরি করেছি, নিজের শরীরকে তৈরি করতে পেরেছি, নিজের শরীর তৈরি হয়েছে, তার একমাত্র গুরু কিন্তু সুমনদা। আমি খুব রাগী, আবার মাঝে মাঝে এই ক্যারেক্টারটা এমন একটা জায়গায় আকার নিয়ে নেয়, এটা খুব হাস্যকর, মানে এটা কমিক রোলে চলে যায়। এই যে বসে বসে দেখছে, রগর দেখছে কি হবে, একদম এটা কিন্তু এটা মানে মানে একটা খুব লুকানো ক্যারেক্টার হয়ে যায়। ক্যারেক্টারটা লুকানো, মানে তুমি ওইভাবে বুঝতে পারবে না। হ্যাঁ, আজকের ডেটে দাঁড়িয়ে আমি তো পয়সা নিয়েই কাজ করি, এবং পয়সা নিয়ে কাজ করি। আমি দেখেছি আমার গুরুকে নিজের রোজগার এই ক্লায়েন্টদের পিছনে বিলিয়ে 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 সর্বশান্ত হতে, সুদে টাকা ধার করে ক্লায়েন্টদের পিছনে কাজ করে করে, তার বদলে ক্লায়েন্টরা যতই বুকুনি দিক, আমার হয়ে গেলে আমি দিয়ে যাব, মুখ পুছে চলে যায়, কিছু না। এটা একটা রিয়ার ঘটনা তুমি বলছো, যেটা হচ্ছে গিয়ে আমি এই শুনে এসেছি যে বন্ধক দিয়ে মাসিয়ারা দেয়া বা বন্ধক দিয়ে কাউকে পেমেন্ট করা, ফিস দেয়া, রেমুনারেশন দেয়া, সোনা বন্ধক বা যাই হোক, এইটা শুনিনি যে লোন নিয়ে ক্লায়েন্টের কাজ করেছে। এবার ওই বাবা একটু কইরা দাও, ঠিক আছে, এবার কি ধরো 1000 পদ্মফুল লাগবে, যজ্ঞের জিনিস লাগবে, শোল মাছ লাগবে, কচ্ছপ লাগবে, কই মাছ লাগবে, শিং মাছ লাগবে, মুরগি লাগবে, এই জিনিসগুলো লাগে আমাদের, গোটা পাঠা লাগে, পাঠার মাংস লাগে। তো এই জিনিসগুলো কোথায়, সে তো দিল না কিছু, সবার শেষে 11 টাকা দক্ষিণা দিয়ে হয়ে গেল, তার একটা মাদুলি দিল, চলে গেল, ক্রিয়া করালো, রেজাল্ট বেরোলো, বাবা তুমি খুব ভালো, মিষ্টি খাইও, 101 টাকা। এর জন্য হয়তো গেল 10-12 হাজার টাকা সেই সময়ের খরচ হয়ে গেছে, সে 101 টাকা দিয়ে চলে গেল। এই হচ্ছে গল্প, দেখেছি। এই আজকে নিজে পয়সা নিয়ে কাজ করি, দেখে লেখা ঠেকে শেখা লোক তো ঠেকে ঠেকে শিখেছি। আমিও প্রচুর বাবা মায়ের পয়সা ধ্বংস করেছি এক সময়, ওই সময়, হ্যাঁ, পাল্লায় পড়ে পড়ে। কিন্তু তারপরে বাবা পয়সা নিয়েই কাজ করি, কারণ আমি মরে গেলে আমার পরিবারকে কে খাওয়াবে, আমার এই ক্লায়েন্ট একটাও কেউ আসবে না। যারা আমার কাছ থেকে কাজ করিয়ে নিজের ইচ্ছে পূরণ করে নিচ্ছে, শখ পূরণ করিয়ে নিচ্ছে, তারা একজন কেউ আসবে না। তারা না আসারই কথা, তোমাকে তো অ্যাপয়েন্ট করেছে, তাহলে আমি পয়সা নেবো না কেন? না, নেওয়াটা জাস্টিফাইড। পয়সা লাগে, এক একজন জিজ্ঞেস করে দেখে ফেসবুকে, পয়সা লাগে, এই কাজের জন্য পয়সা দিতে হবে? চেম্বারে এসে কথা বলুন, চেম্বারের ভিজিট বলে কিছু হয় না। আমি তো কথাই কইলাম না, ওনারা পয়সা দেবো কি কইরা? কাজের সময় না পয়সা দেবো, মানে ওর সঙ্গে ওর জন্য গল্পের জন্য বসে আছি, গল্প করবে, আসবে। আমার দুটো কথা ছিল বলেই এবার কথা বলতে শুরু করলাম, মানে কথা বলার জন্য, গল্প করার জন্য সবার বসে আছি। এই অবস্থা মানুষজনের কালচার। তার সঙ্গে সঙ্গে আরো কিছু মানুষ আছেন যারা সর্বজ্ঞানী, সব জায়গায় উংলি করে বেড়াবে, সামনে আসবে না কোনোদিনও। বারবার বলি আয়, সামনে আয়, তন্ত্র আমি জানি, তুই জানিস, আমার থেকে বেশি জানিস, উংলি করতে, কথা বলতে আসিস বিভিন্ন, তুই সব থেকে বেশি জানিস, সামনে আয়।
দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেট পুলিনপল্লী অশোক মহারাজের বাড়ি, আয় সামনে। 9831734253 9903444493, এই তো নাম্বার, বছরের পর বছর রয়ে গেছে। আয় সামনে, লুকিয়ে তো রাখিনি মোবাইল নাম্বার, প্রোফাইলটাকে তো লক করে রাখিনি, পালিয়েও যাও না। পালিয়েও যাই না। 2014 সালের প্রোফাইল চলছে তো। তাহলে আয় সামনে, ঠিকানা চাইলে বাড়ির ঠিকানা দিস না পুরো। রাজারহাটে থাকে একজন, বলে বল ঠিকানা রাজারহাটে, আমি যাকে 2.5 নম্বরে যাই তোর রাজারহাটে, তারপরে আর নেই বাবা। আর একজনকে বললাম বল তোর ঠিকানা, যাই তোর বাড়িতে, দে কোন তন্ত্র ক্রিয়া করতে, তা প্রমাণ তো করতে পারি আমি যে ভাই আছে রে, ভালো করবো না ক্ষতিই করবো, 100% ক্ষতিই করবো। যখন প্রমাণ করবো তখন তো ক্ষতিই করবো রে ভাই, লিখে রেখে দেবো। আমাকে 180 দিন দে, আমি তোর বাড়িতে বিভিন্ন জায়গায় কাজ করি, ঘরে জিনিস বিভিন্ন জায়গায় কাজ করি, জিনিসপত্রগুলো রাখ, ডিঙো ঘুমো ওর উপরে, দরকার হলে খাইয়ে দিচ্ছি মিশিয়ে লিখে রাখছি। 180 দিন পর খুলে পৃষ্ঠা খুলে দেখে নিবি কি কি লিখেছি, কি কি ক্ষতি হবে। তন্ত্রের প্রমাণ চাস তো? ভণ্ড তান্ত্রিকরা কেউ না, তান্ত্রিকরা কিছু জানে না, তন্ত্র বলে কিছু হয় না, প্রমাণ করার জন্য বসে আছি তো। আয় দে, যে আছে, যে নিতে চায় চ্যালেঞ্জ দে তার বাড়ি, আমি প্রমাণ করে দেখাচ্ছি তন্ত্র আছে। দুটো লাইন শিখিয়েছে আমাকে, বন্ডমূর্খ করে ছেড়ে দেয়নি মার্কেটে। আজকে তো অন্ধকার আর রুম মানে আলো, অন্ধকার থেকে আলোর পথে তো নিয়ে আজকে তো ওই বই পড়তে হয় শিক্ষার জন্য, কিন্তু বই পড়া তান্ত্রিক তো নই। লোক দেখে বস্ত্র পরিনি, বস্ত্রকে অর্জন করেছি। লাল থেকে কালো হয়ে আসতে কপিন ফুটো হয়ে গেছে। বসে বসে না পাছার হাড়ের চামড়া ব্যথা হয়ে থাকে, বসে বসে ঘন্টার পর ঘন্টা। আচ্ছা, এই কালোটা মানেটা কি? এই কালো বস্ত্রটা অর্জন করার পরে যেরকম হোয়াইট বেল্ট আছে, ব্ল্যাক বেল্ট আছে, এরকমই সেটাও। এই হ্যাঁ, একটা লেভেল আছে না, এই লেভেলটার নামটা? এখানে কোনো লেভেল নেই, গুরু বুঝবে। গুরু বুঝবে তুমি কতটা শক্তিধর হয়েছে, এবার কোন বস্ত্র পরার অধিকারী। আচ্ছা, গুরু তোমার বস্ত্র দান করবে, আমাদের ঘরানায় গুরুই দান করবে। আচ্ছা, তোমাদের ঘরানা? আমার সময় ছিল গোলাপি, হলুদ, লাল, তারপর কালো, এরপর সাদা, তারপর বস্ত্র ছাড়া। আচ্ছা, আমার যিনি এক গুরু এখন জীবিত আছেন, তিনি বস্ত্র ছাড়াই ক্রিয়া করেন, সবসময় উলঙ্গ। তোমাকে যদি এবার সাদা করতে হয় তাহলে তোমাকে আরো সাধনা করতে হবে। একদম, আমাকে আরো সিদ্ধি লাভ করতে হবে, আরো শক্তিধর হতে হবে, আরো শক্তি সঞ্চয় করতে হবে, তারপর গিয়ে আমি সাদার কাছে পৌঁছব, যেখানে ক্রিয়া বন্ধ হবে লোকের। কি বন্ধ হবে? ক্রিয়া বন্ধ হয়ে যাবে সবার, মানে কারোর জন্য আর ক্রিয়া করতে পারবো না। তাহলে কি করতে পারবে? কিচ্ছু না, শুধু সাধনা। শুধু সাধনা করতে হবে। তো ওইটা করে তো তুমি মানে ওইটা পড়লে তোমার, তাহলে ওইটা পড়লে না, মানে ওইটা অর্জন আমি অর্জন করব যখন, তখনকার ক্রাইটেরিয়া এটা থাকতে হবে। হ্যাঁ, ওইটা অর্জন করলে তো তোমার এইটার প্রফেশন থাকবে না। একদম, তন্ত্র প্রফেশন হয় না, আমরা জোর করে পেট চালানোর জন্য করি তন্ত্র সাধনা। তন্ত্র প্রফেশন কোথাও হয় না, তন্ত্র সাধনা করি। কি বলি আমরা? তন্ত্র সাধনা করেছি, তন্ত্র প্রফেশন করেছি কোথাও আছে? না। কিন্তু আজকে তন্ত্র প্রফেশন করেছি বলেই বলি আমরা। তন্ত্র তো সাধনার জিনিস। আমি সাধনা করব, আমি শক্তি সঞ্চয় করব, আমার তাদের আশীর্বাদ লাভ করব, আমি সিদ্ধি লাভ করব, এইটাই তো তন্ত্র তো প্রফেশন। হ্যাঁ, আরো শক্তি হবে, কিন্তু আরো সাধনায় সিদ্ধ হতে হবে। আমার এই কিসের সিদ্ধ? আমি চা পাতা সিদ্ধ, ওই যে করে না আলু সিদ্ধ, পটল সিদ্ধ, ওরকমই একটা কিছু সিদ্ধ। সবার মতন তারাপীঠ মায়াং সিদ্ধ নয়। এখন মায়াং, অনেকে লেখে মায়াং, কামাখ্যা সিদ্ধ, তারাপীঠ সিদ্ধ। এই সিদ্ধ বলে এরকম শব্দ নেই, সিদ্ধি লাভ করতে হয়। সিদ্ধ তো আলু সিদ্ধ, পটল সিদ্ধ, এগুলো এখন বাজারে ঘুরে বেড়ায়। 3 মাসের তান্ত্রিক, 2 মাসের তান্ত্রিক,
2 মাসের জ্যোতিষী। আচ্ছা। হ্যাঁ, জিজ্ঞেস করলেই আলুর দম পটলের দম একসঙ্গে হয়ে যায়। হুম। কিছু কিছু জ্যোতিষী আছে যারা খুব লাফায়, তাদেরকে আবার ধরতে ইচ্ছে করে। আমি জ্যোতিষ জানি না কিছুই, কিন্তু যতটুকু জানি ততটুকু প্রশ্ন করলে উত্তর চাই। আমি জ্যোতিষ জানি না, আমি তান্ত্রিক। জ্যোতিষ জানেন? আমি জ্যোতিষ জানি না, কিন্তু আমার যতটুকু জানি ততটুকুতে প্রশ্ন করলে উত্তর চাই। আচ্ছা। যে জ্যোতিষীরা জ্যোতিষ করেন হুম। সেই জ্যোতিষীদের কাছে আচ্ছা। ইচ্ছে করে, কিন্তু আলটিমেট কি হবে? আলটিমেট লোকের কাছে একটা ব্যাড নিউজ যাবে, জ্যোতিষীর সঙ্গে জ্যোতিষীর ঝগড়া হবে। হুম। আজকে ফেসবুক, আমাদের ইউটিউবে খুব কম, ফেসবুকেই বেশি হয়, খুব ইজিয়েস্ট পদ্ধতি বলে। এই যেরকম ইচ্ছা বলে দিয়ে চলে আসে, হুম। যেরকম ইচ্ছা তার উত্তর দিয়ে দেয়, একটা পোস্টে বিভিন্ন রকম রিয়াক্ট করে। আমি একজনকে লিখলাম, হাসি দিয়েছে, তো আমার কিছু ক্লায়েন্টরা ওকে বলছে বিভিন্ন কথা, তো আমি লাস্টে বললাম, লিখেছে যে যার পোস্ট সে কিছু বলছে, আমি বললাম ঠিক আছে চলো। আমি জিজ্ঞেস করলাম তুমি হাসি কেন ভাই রিয়াক্ট দিয়েছো আমার ক্রিয়াতে? তো সে একজন অন্য লোকের একটা পোস্ট দিয়েছে, যে সে বলছে আমার গুরু ও সারা বিশ্ব দেখতে পারে, আমি 25 মাইল দেখতে পারি, বা এরকম কিছুর একটা ব্যাপার পোস্ট। বললাম এটা তার কথা, আমি কি করব? এটা আমার তাকে বিচার করার অধিকার নেই, আর আমি তাকে বলবো সেটারও আমার অধিকার নেই। আমার তো অধিকার নেই এটা বলার। আচ্ছা। কিন্তু আদৌ আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি আমার এই পোস্টে হাসির রিয়াক্ট দিয়েছো কেন, সেটার উত্তর নেই। সে অন্য একজন এই কথা বলেছে তাই আমার পোস্টে সে হাসির রিয়াক্ট দিয়েছে। অনেকে পাগল, হ্যাঁ। পাগলের শেষ নেই না। হ্যাঁ। যে ভাই তুই আমার পোস্টে হাসলি কেন? অমুকে কেঁদেছিল তাই তোর পোস্টে আমি হাসলাম আজকে। ওই দোল খেলার মতন দোল খেলবেন না। হ্যাঁ। চন্দ্রগ্রহণ রাত্রিবেলায়, হুম। আর তুই সকালবেলা দোল খেলবি না, নাকি যেন সূতককাল। তাহলে সূতককাল যদি 9 ঘন্টা আগে হয়, তাহলে সূতককাল 9 ঘন্টা পরে আছে, সেটা আর ধরে না কেউ। তাহলে 9 18 ঘন্টা, আর ওইদিকে তাহলে মোটামুটি ভাবে 24 ঘন্টা নির্জলা থাক, সূতককাল। হুম। যদি একটা বিন্দুকে পার করতে আমার হুম। তার আগে 9 ঘন্টা আমার তার রেট যেতে পারে, তারপর তার বিন্দু পার করব, তাহলে তো আমার রেট আর সেটাও আছে, নাকি পিছন বলে রে নেই? না। আচ্ছা। তাহলে তো 9 ঘন্টা আরো থাকবে। হ্যাঁ। একটা বিন্দুকে ক্রস করছি যখন আমার আলোক যাচ্ছে 9 ঘন্টা অবধি, হুম। তাহলে আমি যখন পার করব তখন আমার এই আলোক 9 ঘন্টা অবধি থাকবে। হ্যাঁ। তাহলে 9 9 18 ঘন্টা সূতককাল, 18 ঘন্টার, আর ওদিকে 3 থেকে 4 ঘন্টা, তার মানে হয়ে গেল 24 ঘন্টা। হুম। থাক নির্জলা, থুতু পর্যন্ত গিলিস না, নিঃশ্বাস নিস না। হুম। খাবারের মধ্যে ভাইরাস চলে যাবে, তার নাকের নিঃশ্বাসে ভাইরাস যাবে না? নাকের নিঃশ্বাসে তো আগে যাবে। তাহলে খাবার বাঁচাবো না, নাকের নিঃশ্বাস হলো, তাহলে ক্লিপ লাগিয়ে রাখবি নাকের মধ্যে, হা করতে পারবি না, ঢুকে যাবে ভাইরাস। কোভিডের সময় এরকম হয়নি, না না, চন্দ্রগ্রহণের সময় হয়েছে। হ্যাঁ, চন্দ্রগ্রহণে দোল খেললে অসুবিধা। তো এরকম কিছু মানুষ আছেন, বিকৃত ভাবে কিছু একটা গল্প দিয়ে দেবো, অরিজিনালিটিটাকে সামনে আনবো না, আর সেটাকে নিয়ে মানুষের মনে ভয় ঢোকাবো। কমেন্ট এরকম প্রচুর মানুষ করে ফেলে, তার জন্য আমার তন্ত্র কোনোদিনও বিকৃত হয়নি। বললো সেই সময় আমি যে ক্রিয়া করেছি সেই মানুষটাকে বাঁচানোর জন্য, সেই মানুষটাকে যখন আমরা নৃসিংহ ক্রিয়ার যজ্ঞ শুরু করি, নৃসিংহ যন্ত্রম করে স্থাপন করে, নৃসিংহের স্তর নিলঙ্কন করে নৃসিংহ ক্রিয়াকে শুরু হয় আমার। তারপর ওর বান কাটানো, সবার শেষে বলছে এবার ছেড়ে দে, আমি যাব। নৃসিংহ এ কি করে অ্যাকচুয়ালি, এর কাজটা কি? নৃসিংহ দেবতা। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু একে বান কাটানোর সময় লাগে কেন? এর ভৌতিক সংমিশ্রণ ছিল এই ক্রিয়াতে, প্রেত চালান ছিল। আচ্ছা। তো তোমাকে বুঝতে হবে, অ্যাকচুয়ালি আমি তো এটা মানে দেবীর আদেশে করেছি। হ্যাঁ। আমি তার আগে হয়তো চালিসার উপরে কাজ করতাম, আয়তাল কুরসির উপরে কাজ করতাম। আচ্ছা। বিভিন্ন রকম আয়তাল কুরসি বিভিন্ন রকম জিনিসের উপরে প্রয়োগ করতাম। ও তোমার মাথার উপর দিয়ে যাবে ওটা। ওটা কি অনেক জটিল জিনিস? না না, সুলেমানি তন্ত্র।
ও, মুসলিমদের ক্রিয়া। হ্যাঁ। আমার বাবা যেহেতু সুলেমান তন্ত্রে এক্সপার্ট ছিলেন ব্ল্যাক ম্যাজিকের সাথে সাথে, আমি হিন্দু তন্ত্রে ব্ল্যাক ম্যাজিকের সাথে, বাবার সঙ্গে আমার এটা একটা বড় লড়াই চলতো। বাবা বলতো এই ক্রিয়াতে খুব তাড়াতাড়ি হয়, আমি বলতাম আমার হিন্দু ক্রিয়াতে খুব তাড়াতাড়ি হয়। কারণ বাবা ওটা খুব বড় এক্সপার্ট ছিল, আমি আবার আমার দুনিয়া নিয়ে চলতাম। আচ্ছা, এই যে কাউকে প্রজেস করছে বা কাউকে অ্যাটাক করছে, ঠিক আছে, তো একে তো প্রথম দিকে দেখেছি একবার ঝাড়ফুঁক করাতে যায়, জল পোড়া, ঝাড়ফুঁক। শুধু ভূতে ধরলে হয়, আচ্ছা, ভৌতিক আবেশ যার ওপর আসবে হুম। সাধারণ ভাবে, মানে ফার্স্ট যাতায়াতে- দরবারে গিয়ে যাতায়াতের একবার ক্ষেত্রে। ঝাড় দিয়ে আসে। হ্যাঁ, এই ঝাড়ার গল্পই তো আমাদের ডেকে আনা। দরবারে গিয়ে মুসলমানদের কাছে গিয়ে, হ্যাঁ, তো এই কনসেপ্টটা কি তোমার সেই এই বাবার মতোই ব্যাপারটা যে তাড়াতাড়ি হয় মুসলমানের ক্রিয়া? না না, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি বাঙালি, আমার বাংলা ভাষাই শ্রেষ্ঠ, ও হিন্দুস্তানি নন বেঙ্গলি, ওর হিন্দি ভাষাই সর্বশ্রেষ্ঠ, ইংল্যান্ডের ইংলিশ সর্বশ্রেষ্ঠ তার কাছে। তো এবার বাবা যেহেতু সুলেমানি ক্রিয়া করতেন খুব বেশি, হুম। তো বাবার আর আমার এটা একটা এমনি এমনি যে- এমনি হয়। হ্যাঁ, যে হুম, এটা তাড়াতাড়ি কাজ করে, আমি বলতাম না আমার এটা তাড়াতাড়ি কাজ করে। হুম। মানে বাবা বাবার কাজ করতো, তাতে রেজাল্ট বেরিয়ে যেত, আমি আমারটাই করছি, আমারটাই রেজাল্ট বেরিয়ে যেত, এটা ভাই আমার এটা আমারটাই তাড়াতাড়ি কাজ করে। বাবা বলতো না এইটাতে তাড়াতাড়ি। যখন একটা ভূত ছাড়ানোর কেস ছিল, আমি একটা যন্ত্র অঙ্কন করে দিয়েছি, বাবা ওটা দেখালোই না, বাবা নিজের যন্ত্র দেখিয়ে তাকে পিটিয়ে পাঠিয়ে ভাগিয়ে দিল। আর ওই তোমারটা কোথায় গেল? আমার যন্ত্রটা আমি লিখে টিখে দিলাম যে বলে এটা এটা করো তাড়াতাড়ি হবে, মানে আমাদের হিন্দু হ্যাঁ, যন্ত্র ওইটা লুকিয়ে দিয়েছে। না, ওটা রেখে দিল, আর দিয়ে একটা সুলেমানি যন্ত্র অঙ্কন করে প্রেতটাকে নিয়ে এলো, নিয়ে এসে এই নোড়া দিয়ে পিটিয়ে পাঠিয়ে ভাই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ব্যাস। হ্যাঁ। তো যে যেটা অভ্যস্ত সে সেটাই আগে করবে। তোমার দুসরা যদি তুমি এক্সপার্টও দেখবে, কেন 6টা বলের মধ্যে 2-3টে দুসরাই ছাড়ছো, এরকমই ব্যাপার। তো ওই সময় আমি ওই প্ল্যানিং গুলো করেছিলাম, কিন্তু যখন আমি রাস্তা খুঁজে বের করার তো রাস্তা রাখবে, হুম, তো এই কারণে না বিভিন্ন সাধনা করতে হয়, যারা তোমাকে বলবে হুম, তুই এটা কর। হুম। আমি আমার মা রক্ষিণীকে মহাকালকে সবার শেষে ডাকি, যখন আর কোনো রাস্তা নেই, এইবার তুই বাঁচা মা, আচ্ছা, আমার আর গল্প নেই, মানে আমার ক্ষমতা শেষ, হুম, তার আগে অব্দি মাকে আমি জ্বালাই না। হুম, আমার সাঙ্গ পাঙ্গ যা শিখেছি তাই নিয়ে হাবি জাবি করে হুম। আমি কাজ নামানোর চেষ্টা করি। তো তখন মাকে ডাকি যে কি হবে, তিনি সর্বজ্ঞানী, তার কাছে জ্ঞান আছেন। আচ্ছা, আচ্ছা, নৃসিংহ যখন তাকে ক্রিয়াটা হলো, নৃসিংহ যখন কাটিয়ে দিল, তখনও ছটফট করতে শুরু করলো। যখন বান কেটে যায়, বানের দুটো স্তর, বান কাটলে হলো না, হুম, বান তোমার শরীরে বসে থাকবে, বসে থাকবে। বানকে তুলতে হবে, আচ্ছা, বানকে কাটতে হবে খণ্ডন ক্রিয়া, হুম, বানকে তুলতে হবে উতারা ক্রিয়া, ওটা রাখবে। বানকে তুলে বানকে স্থাপন করতে হবে চৌসার ক্রিয়া। আচ্ছা, বান কাটবে, বান তুলবে, বানকে বান স্থাপন স্থাপন করবে। তাহলে বান তো কেটে দিয়েছে, তাহলে তো ঠিক হয়ে যাওয়ার কথা, হুম, ঠিক হবে না। হুম। তোমার শরীরের মধ্যে আংটা লেগে আছে বা টান দিয়ে রয়েছে দড়িতে, দড়িটা কেটেছো, বান কেটেছো, হুম। আংটা তোমার শরীরেই বসে আছে। সে আংটি এই কি টানের কেটে জন্য যে ব্যথাটা, কাটার ফলে এই ব্যথাটা কমলো, কিন্তু সাবজেক্টটা তোমার শরীরে। যাবে? আচ্ছা, মেয়েটারও তাই হয়েছে, বান তো কাটা হয়ে গেছে কিন্তু বান তো তার শরীরে, হুম, যে আত্মাটা ও তো এবার রিলিজ, হুম, তান্ত্রিকের সঙ্গে আর কোনো যোগ নেই। হুম। সেই সময় যখন লাস্টের দিকে নৃসিংহ আমি ক্রিয়া করছি, তখন সুমনদা বিপরীত প্রত্যাঙ্গিরা মারে, আচ্ছা, যেই মারা সেই কাজ, ওদিকে শেখ উপঘাত, হুম, তান্ত্রিক ছেড়ে দে মা খেতে পাচ্ছি, রিলিজ। আচ্ছা। ওটা টাইম টু টাইম ম্যাচ করিয়ে মেরেছে তাহলে। আর ওই অপোজিটের তান্ত্রিক চান্স পায়নি আর, না, ওর রিটার্ন খেয়েছে, রিটার্ন খেয়ে গেছে। ওর দড়ি রিটার্ন ওর কাছে বাড়ি মেরেছে, ওর কাছে আর নেই, ওকে আর একে লক করতে পারবে না, ও, কেটে গেছে। কারণ ওই যে পেন্টাগনের মধ্যে বসানো ছিল, হুম, এ আর ঢুকবে না, এটা একটা বন্ধন। আচ্ছা, যে হুম, যে বন্ধনটা হুম, এমনই থাকবে যে বন্ধন থেকে
তুমি হুম। তোমার, এটা তোমার বন্ধন, তোমার জুডিশিয়াস, এটা অন্য কেউ ঢুকতে পারবে না। শুধু কেটে দাও লিঙ্কটা, পাইপলাইনটা যেই কেটে দিয়েছে ওর উপরে হুইপ করা বন্ধ হয়ে গেছে। যেই হুইপ ওর রিলিজ হয়ে গেছে, হুইপ করা বন্ধ হয়েছে ওর উপরে চালনাটা বন্ধ হয়েছে। ও তখন বলতে শুরু করেছে যে এবার আমাকে ছাড়ো, আমি বেরোতে চাই। আর আমরা বুঝতে পারছি না কখন কাটছে, ও বলছে তাতে আমরা বুঝছি যে কাটছে। ও বলছে, ব্যাপারটা বুঝতে পারছো, ও বলছে তখন আমি বুঝতে পারছি যে এবার কেটেছে, ও হ্যাঁ আমাকে ছেড়ে দাও, এবার আমি বেরোতে চাই। হ্যাঁ, পারছি না। তখন ওকে যখন আমরা ছাড়ি, তো আমাদের ওই নিদর্শন নিতে হয়, অনেকে কলসি মুখে দেয়, ওই কার্নিশ ভেঙে দেয়। আমরা ওই গাছ ভাঙিয়েছিলাম, যে গাছটা তুলছিল। তা ওই গাছটা দুলছিল কেন এমনি? ওইখানে ও প্রেত চালান আর একটা দিয়ে বসিয়ে রেখেছিল ওর সঙ্গে কানেক্ট করার জন্য। ও, ওই বিপরীত প্রত্যাঙ্গরা মারতে ওই প্রেতটা ওখানে গিয়ে ছিটকে গেছে। আচ্ছা, ওই মালটাই ওই ওর কাছে গিয়ে রিটার্ন করেছে। হ্যাঁ। আর তুমি তখন- বলেছো ওকে ভেঙে দিতে। তখন আমি বলি যে যাবি যখন ওই গাছ ভেঙে প্রমাণ করতে হবে, তো মানে হ্যাঁ, ওকে প্রমাণ দিতে হবে, প্রমাণ করতে হবে আমার ক্লায়েন্টের কাছে না। না এই ভূত ছাড়ানোর গল্পে ভূতকে প্রমাণ করতে হয় যে ও বেরিয়ে গেল। হ্যাঁ, এটা আমি শুনেছি যে ভূত যখন বেরিয়ে যায় কিছু একটা নিয়ে যায়। তাকে প্রমাণ করাতে হয়, তাকে প্রমাণ দিতে হয় যে সে চলে যাচ্ছে। আচ্ছা, কেউ তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ তাহলে ওটা ভেঙে দিয়ে যা। আচ্ছা, তো বডি থেকে বেরোলো, তো হ্যাঁ। ভাঙতে গেলে ওকে বডি থেকে বেরোতে হবে, ও হ্যাঁ। ধাক্কা দিয়ে ভাঙবে। তো আবার প্রাণ সেই নেয়? সময় হ্যাঁ, ভূত তো এই প্রেত তো প্রাণ নেওয়ার জন্যই না তো। মানে ওই যে প্রমাণ দেওয়ার জন্য প্রাণ নিয়েও যায় কোনো প্রাণী, যে যেরকম। কোনো রোগী যে যেরকম। মানুষদের যে খুব হুম। কষ্ট পাচ্ছে। যেরকম আমাদের নানা রকম হয়, যেরকম উড়ান যখন আমরা দিই, হুম। আমি দিই উড়ান, হুম, ওই মুরগির মধ্যে মুরগিকে উপরে ছোড়া হয়, হুম, মুরগিকে মন্ত্রপুত করে ওদের উদ্দেশ্যে এনে খাওয়া। হুম। এই ক্ষেত্রেও মুরগি ছিল, কিন্তু এখানেও মুরগি ছিল? যে ছাওয়ার সময় ঠিক আছে, হুম, কিছু কিছু সময় কি হয়, কাজের জিনিস পাওয়া যায়। আচ্ছা, কোনো ভালো প্রেত পেয়ে গেলাম, তাহলে তুই আমার কাছে থাক, আমার কাজ করবি। হুম। একে তুমি কন্ট্রোল করতে পারতে? হ্যাঁ, এটা কন্ট্রোল হয়ে যায়। প্রেত কখনো বিট্রেবাজি করে না। আচ্ছা, আত্মা তোমাকে কখনো হুম। বিট্রে করবে না, ও বিট্রে প্রাণ টা দিয়ে করবে। দেবে, ও তোমার এগেনস্ট যাবে না। হ্যাঁ, আর বিট্রেটা কে করে দিলে? মানুষ করে, তোমার আমার মতন কালো মাথার মানুষ যাকে উপকার করেছো, এই আত্মাকে উপকার করবে, কোনোদিনও তোমার সাথ ছাড়বে না। আর মানুষকে উপকার করবে, সবার আগে তোমাকেই ও ছবল মারবে। হুম, সে তো ঠিক। শিয়ালকে ভাঙা বেড়া দেখালে ও ভাঙা বেড়া দিয়ে ঢুকে তোমার ঘরে সব খাবে, সেরকম ওইটা মানুষকে যদি তুমি কোনোদিন উপকার করেছো, তাহলে তোমার ঘর লুটবে। আচ্ছা, লুটবে না এই আত্মা তোমাকে, এর উপকার করো। যেদিন ও অঙ্গীকারভূত হয়ে যাবে যে আমি তোমার জন্য সবকিছু করব, সেদিন থেকে ও আর তোমার এগেনস্টে যাবে না। ও আচ্ছা। তোমার অন্ন যখন গ্রহণ করবে, সারা জীবন তোমার হয়ে লড়ে যাবে। আজকে এই চালানগুলো দেওয়া হয়, খাবার দেওয়া হয়, এই একটাই কারণে। আচ্ছা, আচ্ছা, এই ওদেরকে খাবার কি যে কেউ দিতে পারে? যে কেউ দিতে পারে, মানে সাধারণ মানুষরাও দিতে পারে? একদম। আচ্ছা, আমি এর রেজাল্ট পেয়েছি সাধারণ মানুষের খাবার দেওয়াতে। মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে আমার কাছে এসছে, কি হয়েছে বাবাকে নিয়ে, কাকু আমার পরীক্ষা খারাপ হয়েছে, পাস। কি হয়েছে বল, কত পরীক্ষা দিয়েছিস? ও এমন একটা সংখ্যা বললো 5 মার্কের থেকে নিচে, পরীক্ষাটাই দিয়েছে তাই। বললাম দেখ বাবা, তোর মনে হয় যে তুই এতে পাস করবি? কোনো রাস্তা নেই। তাই আমি তোর কাজ তো ধরবই না, অসম্ভব। আমি তোকে একটা বলে দিচ্ছি ক্রিয়া, যদি তুই মানে লেগে যায় পাস করে যাস, তাহলে আমার নাম হাত যশ আর ভগবানের নাম যশ, এছাড়া আর কিছু নেই। তাদের ইচ্ছে দিয়েছে, শ্মশানে গিয়েছে, তো আমার ক্লায়েন্টই ছিল না, সে তো দেখাতে এসছে। আমি তাকে বলে দিচ্ছি শ্মশানে গিয়ে মাছ দে, পায়েস দে, মাংস দে, মদ দে, এগুলো বিভিন্ন দিয়ে বলে, এইটা বলে খাবার দিয়ে আসবি, খাসির মাংস, পায়েস, মদ, এগুলো দিয়ে একটা বিশেষ ব্যাপার আছে বলতে হয়, এটা বলে ওইভাবে নিয়ম পালন করে এসছে।
পাস করে গেছে, পাস করে রেজাল্ট যখন দেখেছে তখনই ফোন করেছে আমাকে, কাকু আমি পাস করে গেছি। আমি বললাম, ও তোর আমি সেই উঠে এখানে আসার সময় তো আমি দেখছিলাম এখনো অ্যাডমিট কার্ড দিয়ে রেখেছে তোমার মা রক্ষিণীর। মা রক্ষিণীর পায়ের কাছে। হ্যাঁ, তো এই নিয়ম চলে বাবা। তো এই যে ভোগ সাধারণ মানুষ দিতে পারে, এর কোনো ব্যাপার নেই। প্রেত যদি তোমার অন্ন গ্রহণ করেছো তোমার কাজ করবে, আচ্ছা, কিন্তু গ্রহণ করবে তখন এর গ্যারান্টি নেই। তুমি হয়তো 10 বার দিলে খেলো না, 11 বারে বার খেলো। সেই জন্য আমি প্রত্যেক ক্লায়েন্টকে বলি প্রত্যেক মাসে মাসেতে কখন নেবে আমিও জানি না, তুইও জানিস না, নেবে ব্যাস, ওকে তো দিয়ে চলে আসতে হবে। যদি নিয়ে নিয়েছে তো নিয়ে নিয়েছে, ও কাজ তো করেই দেবে। বহু বহু কাজ এরকম ভাবে বেরিয়েছে ক্রিয়া, আমাদের চালান ক্রিয়াতে চৌসার ক্রিয়া করেছি 100%ই বানখানের কেস 100%ই ওরা রেজাল্ট পেতে শুরু করেছে যে হ্যাঁ আমি আগের থেকে ভালো। তা ওকে কি মানে ওই তান্ত্রিককে কেউ অ্যাপয়েন্ট করেছিল যে এই প্রেতটাকে? ওটা অ্যাপয়েন্ট করেছিল, সেটা আর আমরা কখনো সেটাকে খোলস করিনি, কারণ এটা আমাদের নিয়ম বিরুদ্ধ। আচ্ছা, আমার উল্টো দিকের কোন লোক এই কাজ করেছে বলা, আমরা সেটা বিভিন্ন রকম দেব দেবীদের সাধনা করে আমরা শুনতে পাই, বুঝতে পারি, ছকে বোঝা যায়, আমরা বলে দিই, কিন্তু সেই বলাটার একটা লিমিটেশন রাখি, কখনো বলি না কে করেছে, উচিত নয়। নাম কে করেছে সেটা বলছি না, মানে কেন করেছে? এটা তার মা বাবার উপরে আক্রোশ, মা বাবাকে সাহায্য করার জন্য সন্তান, সম্পত্তির জন্য হয়েছিল এই ঘটনা। মেনলি সবটাই সম্পত্তি। এবং যখন যায় তার আগে বলে যায় কোথায় জিনিস ছিল, যেখানে মেয়েটা বসে থাকতো ওইখানে কোথা ছিল একটা জিনিস, এই জঙ্গলটার মধ্যে। জঙ্গলের মধ্যে কি জিনিস? একটা পুতুল হাড় সমেত, হ্যাঁ, মানে ওইটা। প্লাস্টিকের কৌটোর মধ্যে করে পোতা ছিল, আর আরেকটা ছোট্ট হাড় ছিল ওর বাড়ির ভিতরে। আচ্ছা, সেগুলো বলে গেছিল। বলার পর ওই যে বললাম না যে শেষে ছেড়ে দে কেঁদে, মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, তখন জিজ্ঞেস করা হয়েছে কোথায় কি আছে, তখন ও বলে অমুক জায়গায় আছে জিনিস, ওর ঘুরে বেরোবে তারপর তোকে ছাড়া হবে। ও তো এখন ট্র্যাপে পড়ে গেছে হ্যাঁ, সবকিছুর পরে, তখন ওকে ছাড়া হয়। বোতলে কিন্তু গল্প ছিল বন্দি করব সবকিছু, কিন্তু আলটিমেট তাকে কথা দেওয়া হয়েছিল তাকে ছেড়ে দেওয়া হবে, সেই জন্য বন্দি করা হয়নি। এখানে তোমাকেও কথা দিলে কথা রাখতে হবে, রাখতে হবে না? এখানে কথার দাম অনেক বেশি। গুরুর মন্ত্র, গুরু বাক্য সর্বশ্রেষ্ঠ, সেরকম তোমার কথা দেওয়া আর তার কথা দেওয়া দুজনের কোনো কিছু নেই। খুব কম রেয়ার যে ছলনাকারী এইসব আসে প্রেত আত্মা, এরা 99%ই 0.99% যে আত্মা আছে সে অনেক কুল মানে অনেক অনেস্ট, অনেক ভালো। কুল মানে ঠান্ডা এটা নয়, মানে আমরা বলি না কুল গায়, হে ভালো, ভালো, এই সেই ভালো। আত্মারা খুব ভালো হয়, ভালো। এরা আমার বাড়িতেই তো এদের বসবাস। আজ আমরা যেখানে পডকাস্ট করি সেখানে 3 তলায় এদের তো বসবাস, 1 তলায়, সব জায়গায় এরা বিরাজ করছে। আজকে আমিও তো দাঁড়িয়ে আছি অশোক মহারাজ, আজকে বহু মানুষ পিছনে লাগে, তার উত্তর তারাই দিয়ে আসে। আমি কজনকে উত্তর দিই, মুখে হয়তো 2-4 জনকে বলি, যাদের বলি তাদেরকেও হয়তো কোথাও না কোথাও গিয়ে তারা বুঝিয়ে আসে অটোমেটিক। কোন সময় একজন মানুষ ক্রিটিসাইজ করেছিল, আজকে প্যারালাইসিস হয়ে পড়ে আছে। জীবনে তার কোনো উত্তর আমার কাছে আসার নয়, সে কোথায় আছে গিয়েছে, ঠিক যোগাযোগ করিয়ে দিয়েছে, কানে শুনিয়ে দিয়েছে, আবার যোগাযোগ কেটেও দিয়েছে। আচ্ছা, যে মানুষ পিছনে লেগেছে তার হার্টের প্রবলেম হয়ে গেছে, যে মানুষ পিছনে লেগেছে সে হসপিটালাইজড হয়ে গেছে। আমি মারবো কি, তারাই মেরে দেয়। এখন লোক আমাকে বলে অশোক মহারাজের পিছনে লাগলে মেরে দেবে ভাই, তো তারা মারে। তারা শুধু আমার মারেছে এরকম নয় গো, মানে আমার হয়ে আমার প্রচুর ক্লায়েন্টের আছে, প্রচুর ক্লায়েন্টের যাদের কাছে এই ধরনের কবজ আছে,
যাদের ক্ষতি চেয়েছে আর তাদের যারা ক্ষতি চেয়েছে তাদেরকে সেইভাবে সাহায্য করে দিয়েছে। আমার এরকম ক্লায়েন্টের কাছে এরকম কবজ আছে, 3 তলার ছাদ থেকে সে পড়ে গেছে, পড়ে গিয়ে শুধু আঙুলটা, এই কোণে আঙুলটা শুধু বেঁকেছে। ইন্ডাস্ট্রিতে সে গায়ক, শুধু কোণে আঙুলটা বেঁকেছে। সে বলছে যে মহারাজ আমি উপর থেকে পড়ে গেলাম, আমি যেখানে পড়েছি সে তো কার্নিশ আর নিচে তো স্টোন চিপ ইট রয়েছে, তাহলে আমি বেঁচে কি করে? আচ্ছা, তোমার ইন্ডাস্ট্রিতে অনেক ক্লায়েন্ট আছে না? আছে, ইন্ডাস্ট্রিতে অনেক ক্লায়েন্ট আছে যারা সাধারণভাবে, হ্যাঁ এটা বলা উচিত নয়, ওভাবে বলতেও ঠিক নয়, কারণ রেপুটেটেড পার্সন তারা, তাদেরকে ক্রিটিসিজমের আন্ডারে পড়তে হবে। কিন্তু হ্যাঁ আছে, কিছু মানুষ স্বীকার করেন, কিছু মানুষ স্বীকার না করলে আমার রাগ নেই তাতে। সবার নিজের বাঁচবার রাস্তা আছে, সেখানে বলা মানে যে স্বীকার করেছে তাকে ক্রিটিসাইজ করে করে তো আজকের ডেটে মানে ছত্রছাই করে দিয়েছে। যে বাবা বলতে অজ্ঞান, এবং এর কি বলবো তাকে, আমি নিজেও এখন তার পোস্টে কোনো কমেন্ট করি না, লাইক দিই না। গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, এরকম ইউটিউবে ভর্তি, ফেসবুকে তার এগেইনস্টে বলেছে। বলতে যে চেস খেলা কম্পিটিশনে আছে, আমার লোক আছে তো। আচ্ছা, চেস এই কারণেই আছে। হ্যাঁ এই কারণেই আছে। সে আমার খুব, সে তো ক্লায়েন্ট হয়ে এসেছিল, তার চেসের উন্নতি হোক, অবশ্যই উন্নতি হয়েছে, এবং সেও আছে, সে আমাকে মেন্টর হিসেবে মানে, এবং সে প্রচুর সাধনা করেছে। সাধনার শক্তি পরিচালনা করা, সামনের লোকের থটকে রিডিং করা, সে কি চাল ভাবছে, আমি কি চাল দেব, তাহলে সেগুলো তো তন্ত্রের ক্ষেত্রে হেভি কাজ করে না। তোমার মাথায় কি চাল ভাবছো তুমি, সেটা যদি আমি এখান থেকে থটকে রিড করতে পারি তাহলে তো হয়ে গেল। যে চালটা দাও তার পিছনে আরো 4টে চাল ভেবে রেখেছো, আমি 4টে আগে ওই একটা 5টা চাল তো আমি জেনে গেলাম, তাহলে তো হয়ে গেছে। প্রচুর আছে, ফুটবলেতে আছে, ক্রিকেটে আছে, দাবায় আছে, ইন্ডাস্ট্রিতে আছে, আছে প্রচুর জায়গায়। মায়ের আশীর্বাদে প্রচুর রকমের মানুষ আছে, আর্মিতে আছে, আমাদের পুলিশে আছে, নেতা অভিনেতা সবাই আছে। মায়ের আশীর্বাদে, মহাকালের আশীর্বাদে। আচ্ছা, তুমি তো আগে একটা পডকাস্টে বাস্তু নিয়ে করেছিলে, ঠিক আছে? ওই বাস্তুতে বলছিলে যে নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে, তখন তার ইম্প্যাক্ট নেগেটিভ। আজকের দিনে দাঁড়িয়ে, আজকে এমন একটা দিন, এই সময়টা এমন কয়েকদিন ধরে চলছে যেখানে আমরা হাতে আইফোন নিয়ে আছি এক হাতে, আবার কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি গ্যাস নিচ্ছি, গ্যাসের জন্য, তাই না? আমাদের বাস্তুটা এখন কি রকম দিচ্ছে, মানে ইন্ডিয়ার বাস্তুটা এখন কি হচ্ছে? ইন্ডিয়ার বাস্তুকে তুমি বাস্তু হিসেবে ধরতে পারো না। আচ্ছা, বাস্তু একজন মানুষের বসবাস করার স্থান, তাই বাস্তু যার নামে হয় তার নামের ওপরেই বিচার করা উচিত। এখানে পুরো ভারতবর্ষটার অনেকগুলো বাস্তুর বিভাগ, বহু বাস্তুর সমন্বয়। যে বিষয়টা নিয়ে তুমি উল্লেখ করছো যে আজকে ভারতবর্ষের অবস্থা কি, গ্যাসের লাইনে সবাই দাঁড়িয়ে, অনেক পিছিয়ে গেলাম, তো স্বাভাবিক জিনিস, দাঁড়াতে হবেই। ইমার্জেন্সি সিচুয়েশন, এটা ইমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে পড়ছে। এর জন্য কাউকে দায়ী করা এটা ঠিক নয়, তার কারণ সে তো গ্যাস উৎপাদন করে না। না, দায়ী করছি না, মানে জিজ্ঞেস করছি, মানে এই একটা সময় সে গ্যাস উৎপাদন করে না। গ্যাস উৎপাদনের স্থান বা গ্যাসের জায়গা থেকে গ্যাসটা আসছে না, আমরা গ্যাসটাকে ব্যবহার করতে পারছি না, এটাই তো গল্প। তার মানে সাপ্লাই চেন কেটেছে, সাপ্লাই চেনটা কেটে গেছে।
তো দুটো জায়গারই কিন্তু তার প্রভাব কুপ্রভাব পেতে হবে। তবে তবুও আজকের দিনে দাঁড়িয়ে 15-20 দিন বাদে তুমি গ্যাসের সিলিন্ডারটা পেয়ে যাচ্ছ, তাহলে বাস্তু তোমার এগেনস্টে নেই এখনো। নেই না? যদি এগেনস্টে হতো তাহলে তুমি পেতে না। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, হুম, এদের প্রভাব আমাদের ওপর পড়ে। হুম, এই এই মুহূর্তে যদি আমাদের প্রধানমন্ত্রীর কথা বলি, তিনি খুব শক্তিশালী মানুষ, আমাদের মুখ্যমন্ত্রীও খুব শক্তিশালী মানুষ, দুজনই মানুষ খুব শক্তিশালী। সেই ক্ষেত্রে তিনি দেশ চালাচ্ছেন, তিনি রাজ্য চালাচ্ছেন, হুম, দুটো জায়গাতেই ডামাডোল অবস্থা। হুম, দেশের ক্ষেত্রেও ডামাডোল, রাজ্যের ক্ষেত্রেও ডামাডোল। কিন্তু তাদের ভারীটা এত বেশি ভারী যে এত ডামাডোলের পরেও দেখো স্থির থাকছে সব। শান্তি থাকছে, স্থির, শান্তির থেকে বেশি স্থির। স্থির আছে। অর্থাৎ চেয়ারটাই পড়ে যাবে, এই পড়ে যাবে, এই পড়ে যাবে, আমরা ভাবছি। হুম, যখন আমরা ভাবছি, হুম, যদি আমরা আমাদের রাজ্যের কথা বলি, তাহলে অনেক বেশি সিট নিয়ে বেরোলো। হুম, যখন ওখানে ভাবলাম হুম, এই যে অন্য কেউ চলে এলো, ওখানে আরো বেশি সিট নিয়ে বেশি এলো। সেট নিয়ে। হ্যাঁ, তাহলে এদের ওজন এতটা বেশি, এরা শনির মানে এতটা শনির প্রভাব এদের মধ্যে রয়েছে, হুম, যার ভারীতে দেখতে ঘটনা ঘটছে এক, আর দেখছি আর এক। হুম, আমরা যা দেখছি তা নিয়ে লাফাচ্ছি, কিন্তু যা এরা ঘটনা ঘটাচ্ছে তা সব উল্টো। হুম, তাই এদের ভারীতে আমরা বেঁচে বেরিয়ে যাব। বেঁচে বেরিয়ে যাবো। কারণ যে গ্রহের ভারীতে দুটো রাজত্ব চলছে, সেই জন্য বেঙ্গলকে ক্যাপচার করে উঠতে পারছে না সেন্ট্রাল। হুম, কারণ দুজনে একই জায়গার লোক, হুম, একই গ্রহের ভাইব্রেশনে দুজন চলছে। আচ্ছা, এবং বেঙ্গলের সেই ভাইব্রেশনটাই আবার বেঙ্গল, কলকাতায়। হুম, তো সেই গ্রহের ভাইব্রেশনটাই সেইখানে, সেই মানুষ সেখানে। তাই দুজনের ভাইব্রেশন এমনই হচ্ছে যে উনি এটাকে ক্যাপচার করে উঠতে পারছেন, অন্যান্য জায়গাকে অনায়াসে নিয়ে বেরিয়ে গেলেন হুম, মাখনের মতন। হুম, এখানে দেখো এই 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 কিন্তু রেজাল্ট অন্য কিছু দেখাচ্ছে। হ্যাঁ, এটাই আমাদের এখানের কারণ। এরা দুজন যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা হাজার কষ্টের মধ্যে, টালমাটালের মধ্যেও দাঁড়িয়ে থাকবো। দেখো কোভিড গেল, নোটবন্দি গেল, সবকিছু গেল, মার্কেট পড়ে গেছে, হুম, তবু মার্কেট চলছে। মার্কেটটা কিন্তু শিফট করে গেল, শুধু শিফট করে। পড়ে গেছে এটা নয়, না। শুধু মার্কেট শিফট করে গেছে। হুম, যে ট্রেডের মধ্যে দিয়ে আমরা ব্যবসা করছিলাম, যে ট্রেডের সাহায্য নিয়ে আমরা ব্যবসা করছিলাম, হুম, সেই ট্রেডটা শিফট করে শুধু চলে আসছে। হুম, আজকে আমরা টিভির লাইভের বদলে এইখানে পডকাস্ট করি, হ্যাঁ, শুধু শিফট করেছে, শিফট করে গেছে। আর কিছু হয়নি। কিন্তু হুম, মার্কেট আবারও সেরকমই হচ্ছে। তো এদের ভারীতে নষ্ট হবে না, চলে যাবে, আমরা চলে যেতে পারবো। এখান থেকে কোনো একজন যদি সরে যায় তাহলে টালমাটাল হবে, টালমাটাল হয়ে যাবে। তখন একটা বড় অঘটন ঘটে যাবে। হুম, এবং যদি খুব ভুল না হয়, স্থায়ী ভাবে সরকার আসার পরেও স্থায়ীভাবে সরকার থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। এরকম ব্যাপার হবে। মানে এই দুজনের ওয়েটটা দরকার। হুম, সেই জন্য দেখো উনি অত বয়সের পরেও কিন্তু অ্যাজ প্রোটোকল ভেঙে উনি রয়ে গেছে। হুম। পলিটিক্যাল জিনিস আলোচনা কম করলেই ভালো। আজকে খুব অসাধারণ একটা ঘটনা শুনলাম, খুবই ভয়ানক ঘটনাটা। হ্যাঁ, প্রচন্ড ভয়ানক ঘটনা। হ্যাঁ। এর ঘটনাটা তুমি বর্ণনা করা যাবে না। ঘাটটা এরকম বেঁকা, হুম, হাতটা দুটো পিছনে বেঁকা, ঠ্যাংটা এরকম ভাবে বেঁকা, আর মুখ থেকে লাল ঝরছে, এরকম। হঠাৎ করে মুখ থেকে রক্ত বেরোতে শুরু করলো, ভারী গলায় তোমার সঙ্গে কথা বলছে। এ ভয়ানক জিনিস। চোখ পুরো লাল, চোখ না পুরো লাল হয়ে রয়েছে, হুম, ভয়ানক জিনিস। হুম,
তার আগে ওই মেয়ের সঙ্গে কেউ গায়ের জোরে পারছে না, সামনে দেখলে বলা যায়। এখানে গল্পেতে এটা বলানো মানে ওই যে সিচুয়েশন গল্পেতে বলা নেই। সেটাই। যখন সবার শেষে আমরা ছাড়ি মানে যখন মেয়ের রিলিজ মানে এবার ঠিক, তখন এরকম দাগ, কালশিটে সারা গায়ে দাগ, আঙ্গুলের মেয়েটার শরীরটাও তো খারাপ হয়েছে। তছনছ একদম। ওর ওই সুস্থ recovery হতে করতে কত বছর লেগে গেল। বছর লেগে গেল। এখন কেমন আছে? এখন বিয়ে হয়ে বাচ্চা হয়ে সবকিছু হয়ে গেছে, সুস্থ? সুস্থ সবল টানটানাটান। সব মানে গল্পের বা ঘটনার একটা হ্যাপি এন্ডিং থাকেই। সাকসেস হলে হ্যাপি এন্ডিং থাকে। হ্যাঁ, সাকসেস হলে হ্যাপি এন্ডিং থাকে। আমাদের যেরকম অন্নভিসা চিনি 40,000 50,000 লোক দেখেছে, সাকসেস হচ্ছে হ্যাপি এন্ডিং চলছে, এরকম ব্যাপার। আমি সবাইকে অনুরোধ করব আমাদের এইরকম ভাবেই আমাদের পাশে থাকার, আমাদের গল্প শোনার। তার অমূল্য সময় নষ্ট করে আমাদের এই গল্প শোনে, আমার বকবকানিটা শোনে, তার অমূল্য সম্পদ তার সময় শোনে নষ্ট না, করে। কমেন্টও করে, ভালো ভালো কমেন্ট করে। তুমি যে সবসময় বলো যে না অনেক বাবারা আছে, এই আছে সেই আছে, এরকম অনেকেও আছে যে ভালো ভালো কমেন্ট করে, মানে অনেক কিছু জানতে চায়, এই আছে অ্যান্সার করে, ভালো অনেকজন হয়ে হ্যাঁ, আমাদের ওই তো List- বেশ বেশ কিছু মানুষ হ্যাঁ। আছেন যেরকম তোমার ইসেরটা বলতে পেরেছে যে পায়েস দেওয়া হবে, বলেছে অনেকে, বাতাসা আর বলেছে, আগে মানে এখন সন্দেশ আগে বলেছে। একটা দুটো করে নাম পেতাম, মাঝখানে বলতে হতো, এখন অনেক নাম আসে। ঠিক আছে, আস্তে আস্তে তাও মানুষ দেখবে। হ্যাঁ প্রচুর নাম আসে, এখান থেকে একটা স্যাটিসফ্যাকশন আসে যে হ্যাঁ শুনে আমার ছেলে দায়িত্ব তোমাকে বলা, তোমার ইয়ের থেকে শুনে যে তোমার কি আসে সেটা আমি জানি না, তোমার না। স্যাটিসফ্যাকশন আসতে পারে আর স্যাটিসফ্যাকশনটা আসে না, এটা বলা ভুল, কারণ আমরা তো চাই, অন্তত আমি তো চাই মানুষ ওগুলো জানুক, জানার আমার যতটুকু জানানোর মতন আমি ততটুকু জানিয়ে যাই। কারণ আমার একটা বড় মোটো সবসময় ছিল, এখনো আছে, ঘরে ঘরে তন্ত্রের প্রচার করা। আমি কোনো এক সময় চেষ্টা করেছিলাম যে জ্যোতিষশাস্ত্রটা আমাদের স্কুলে পড়ানো হোক, কথাও উঠেছিল ঐচ্ছিক বিষয় হবে জ্যোতিষশাস্ত্র। তারপর আমি আবার তন্ত্রের দুনিয়ায় অনেক বেশি মনোনয়ন করলাম, তো সেখানে আমার লিংক আবার দূরত্ব হলো, আবার তারা সেই জিনিসটাকে পাল্টে ফেললো। তো আমাদের এই স্টেটকে জানিয়েছিলাম যে আমাদের জ্যোতিষ শাস্ত্রটাকে অন্তত জ্যোতিষ বাস্তু এগুলো পড়ানো হোক, উঁচু ক্লাসে গিয়ে বাস্তু, ছোট ক্লাস থেকে জ্যোতিষ গুলো আস্তে আস্তে যাক, এবার উঁচু ক্লাসে গিয়ে ঐচ্ছিক বিষয়ের মধ্যে বাস্তু এগুলো দেওয়া হোক। কেউ যদি পড়তে চায় তাহলে সে পড়তে, এতে এই যে এত নকল ভাবে তৈরি হচ্ছে মানুষ, সেটা হবে না। আর যখন জ্যোতিষ জানবে, বাস্তু জানবে, আধ্যাত্মিক জগৎ জানবে, তন্ত্র জানাটা কিন্তু কিছু না, আধ্যাত্মিকতার বিষয়গুলো জানা, যেগুলো সাধনা, মন্ত্র সাধনা, এগুলো যখন জানবে একের পর এক, মানুষ তখন অনেক বেশি শক্তিশালী হবে। বিশেষ করে আমার স্টেট অনেক এগিয়ে যাবে যখন আমার স্টেট নিজের থেকে জানবে বাড়িতে কোথায় দরজাটা হলে খুব ভালো হয়, তাতে উন্নতি হবে। তার তো আমার উন্নতি হওয়া মানে আমার স্টেটের উন্নতি হওয়া। যেখানে আমি সুখে থাকবো সেখানে মানে আমার আবার ডিরেক্টলি ইনডাইরেক্টলি ইন্ডিয়ারও উন্নতি হবে। হ্যাঁ, সবার আগে তো আমি আমার স্টেটের কথা ভাববো। হ্যাঁ, আমার ঘর এরকম যদি প্রত্যেকের ঘর সুখে শান্তিতে থাকে, হ্যাঁ, তাহলে বেঙ্গলের তো সবকটা ঘর সুখে শান্তিতে থাকবে, তাহলে বেঙ্গল অনেক বেশি ভালো থাকবে। হ্যাঁ, বেঙ্গলের মধ্যে আমরা বারবার বলছি এ জানে না ও জানে না, তো যদি স্কুলে পড়ানো শুরু হয়ে যায় তখন আর বলার জায়গা নেই, সবাই সঠিকটা জেনে যাবে। হাত কারুর কাছে গিয়ে ঠকার ব্যাপার হবে না। সেটাই। কারুর অ্যাক্সিডেন্ট আসছে, সে আগের থেকে জানতে পারবে যে আমার এই বয়সে অ্যাক্সিডেন্ট আছে, তোমাকে সাবধান থাকতে হবে। আমার বিবাহের জায়গাটা বাজে আছে, আমাকে এই জায়গাটার থেকে বাঁচতে হবে। আমার সন্তান মিসক্যারেজ হতে পারে, তাহলে আমাকে সেই প্রোটেকশনে চলতে হবে। আমার হার্টের প্রবলেম হতে পারে, তাহলে আমাকে হার্টের প্রবলেম না হয় এরকম ভাবেই চলাফেরা করতে হবে। আমি আগের থেকে জানতে পারলে তো আমার এই জায়গাগুলো রেকটিফাই হয়ে গেল, আমি নিজেই রেকটিফাই করলাম, কোনো স্টোন, কোনো তাবিজ, কোনো কবজের প্রয়োজন হলো না। প্রিকশন ইজ বেটার দেন কিওর।
তাহলে আমি যদি আগের থেকে প্রিপারেশন নিতে পারি তাহলে আমার রোগ আমার কাছে অনেক কম মাত্রায় আসবে। হ্যাঁ, এটা ঠিক। আমি এটাই চেয়েছিলাম, এখনো চাই, তাই ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি তন্ত্রকে। তাই সবাইকেই বলি অনুষ্ঠানগুলো দেখো, ভালো লাগলে হুম, অনেক বেশি ভালোবাসা দাও, লাইক দাও, কমেন্টস দাও, শেয়ার করো। আরো বেশি শেয়ার করলে কি হয়, অনেকের কাছে যাবে, হ্যাঁ, এর অনেক বেশি মানুষজন দেখতে পাবে। তো যারা যারা আমাকে ভালোবাসো তারা তারা অনুষ্ঠান থেকে শেয়ার করো, ইউটিউবে শেয়ার করছো, ফেসবুকে শেয়ার করো, আমার আছে, আমাদের চ্যানেলের আছে, যেখানে আমাদের অনুষ্ঠান পাবে শেয়ার করো, মানুষের কাছে পৌঁছবে। পৌঁছলে আরো মানুষ জানতে পারবে, মানুষ যত জানতে পারবে, তুমি কোনো মানুষকে জানার রাস্তা তৈরি করলে এটাও একটা মঙ্গলকর জিনিস, হ্যাঁ, একদম। যে একটা রাস্তা এতদিন আমি বলে এসেছি, আজকে মহারাজ নিজেও বললো এটা। জানাটা মেন ইম্পর্টেন্ট, যে সবার কাছে জানুন, কিছু অজানাকে জানা যাক আরো ভালোভাবে। তাহলে আজ এখানেই ঘটনাটা শেষ হলো। কেমন ঘটনাটা লাগলো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। শুরু থেকে শেষ অবধি ভালোভাবে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ। সত্যটা ভয়ঙ্কর।